ওকে, আচ্ছা, তাইলে আমরা এখন আমাদের ট্রান্সক্রিপশন আলোচনা শুরু করব, ঠিক আছে? সো ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাপোজ আমরা এতক্ষণ কি পড়াশোনা করছি। এতক্ষণ হচ্ছে আমরা ডিএনএ রেপ্লিকেশন পড়ছি এবং আমরা জানি ডিএনএ রেপ্লিকেশনের উদ্দেশ্য কী, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা ওয়েট, আমি ব্রাইটনেস একটু বাড়াই দিই। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু ভাইয়া জানি যে ডিএনএ রেপ্লিকেশন আমরা কেন করতেছি, কারণ আমরা কোষ বিভাজনের সময় যাতে জেনেটিক ম্যাটেরিয়ালসগুলো একটা কোষ থেকে আরেকটা কোষে ঠিকভাবে ট্রান্সফার হয়, এই জিনিসটা আমরা এনশিওর করতেছিলাম। দ্যাটস ওয়াই আমরা ডিএনএ রেপ্লিকেশন করতেছি। আচ্ছা, এখন আমরা পড়বো বেসিক্যালি, সাপোজ ধরো ভাইয়া আমরা একটা জাস্ট চার্ট আঁকি। ধরো এরকম একটা সিকোয়েন্স ফলো করে, যেটা আমরা সবাই জানি ডিএনএ থেকে এমআরএনএ হয়, এবং আমরা জানি এমআরএনএ থেকে আফটারওয়ার্ডস কী তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। ওকে, আচ্ছা, তাইলে এই যে সিরিয়ালটা, তাইলে আমরা জানি সাপোজ এই ডিএনএ থেকে আবার ঘুরে আরেকটা কাজ হয়, যেটাকে আমরা বলতেছিলাম রেপ্লিকেশন, যেটা অলরেডি আমরা পুরোপুরি ডিসকাশন কিন্তু শেষ করে ফেলছি, তাই না? আচ্ছা, তারপর এখন আমরা বেসিক্যালি যেটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি বা ডিএনএ থেকে আরএনএ তৈরি। অর্থাৎ আমি আরেকটা একদম সিম্পল কথা বললে সেটা হচ্ছে ডিএনএর মধ্যে যেসব রাসায়নিক তথ্য সেগুলো আরএনএতে আমরা কপি করতেছি, এটাকে আমরা বলতেছি ট্রান্সক্রিপশন, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলতেছি, ট্রান্সক্রিপশন বলতেছি। তাইলে এখন তোমার মনে সবার ফার্স্টে যে কোয়েশ্চেনটা আসবে, যেটা আমি অবশ্যই জানি তোমার মনে এখন যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে, ভাইয়া ট্রান্সক্রিপশন আমরা কেন করতেছি, কেন আমাদের ডিএনএর যে তথ্যগুলা সেগুলোকে আমার কপি করে এমআরএনএতে কনভার্ট করা লাগতেছে, ঠিক আছে? এবং কেন সেখান থেকে আবার ট্রান্সলেশন পদ্ধতিতে আমার প্রোটিন তৈরি করা লাগতেছে। তাহলে বেসিক্যালি এমআরএনএ থেকে প্রোটিন তৈরি পদ্ধতিকে আমরা কি বলি, ট্রান্সলেশন পড়তেছি। তাহলে ভাইয়া আমার কেন এইসব কাজ করতে হচ্ছে, দরকারটা কি, তাই না? আচ্ছা, সো এটা আমি খুব সিম্পলি তোমাকে বুঝাই। সাপোজ আমাদের মেইন উদ্দেশ্যটা কি, সাপোজ ধরো আমি তো কোষ বিভাজনের জন্য রেপ্লিকেশনটা করে ফেলছি, জেনেটিক ম্যাটেরিয়ালস আমি ট্রান্সফার করার কাজ আমার শেষ। তাহলে একটুকু আমরা বুঝতে পারছি এখন আমার কাজটা কি। দেখো, একটা কোষের মধ্যে আমার নিউক্লিয়াসের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে, ডিএনএর মধ্যে যেসব জিন থাকে, অর্থাৎ একজন বাচ্চা সে ধরো জন্মগ্রহণ করছে, সে কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করবে। তাইলে মজার বিষয়টা কি জানো, তার যে বৈশিষ্ট্য, আমি একটা কথা উল্লেখ করছি, তার যে বৈশিষ্ট্য এটা একজ্যাক্ট কীরকম হইতে হবে, তার বাবা মার মিক্সচার হইতে হবে, যেটা আমরা সবাই জানি এবং এটা হয়ে আসতেছে, যেটাকে আমরা হেরিডিটি, এবং আমরা এটা নিয়ে অলরেডি পড়াশোনা করছি। তাইলে এই যে সন্তানের যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, সেটা কখনো কি প্রকাশ পাওয়া সম্ভব প্রোটিন ছাড়া? কারণ আজকে থেকে একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে প্রোটিনকে আমরা বলি জীবনের ভাষা। এই কোয়েশ্চেনটা মেডিকেলে আসছে, ঠিক আছে? নিচের কোনটিকে জীবনের ভাষা বলা হয়, এটা অনেকে ডিএনএ ডাকায় দিছে, ঠিক আছে? বাট এটা ডিএনএ কিন্তু ভুল হবে। অবশ্যই আমার মাথায় রাখতে হবে আজকে থেকে, সেটা হচ্ছে প্রোটিনকে আমরা বলি জীবনের ভাষা। অর্থাৎ আমি যদি একটা তথ্য সেটা ডিএনএর মধ্যে গ্রথিত আছে, কিন্তু সেটা কোনো কাজ করতে পারবে না। যতক্ষণ না তুমি নিজেকে এক্সপ্রেস করবা, ততক্ষণ তুমি তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা কি মানুষকে দেখাইতে পারবা? কখনো পারবা না। সো আমাকে মানুষকে দেখানোর জন্য, অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য অবশ্যই ডিএনএর যে তথ্যগুলা সেগুলোকে আমার প্রোটিনে কনভার্ট করতে হবে। দ্যাটস ওয়াই আমাকে ডিএনএ থেকে এমআরএনএ করতে হবে। ডিএনএর যেসব রাসায়নিক তথ্যগুলো সেগুলো এমআরএনএতে আমরা এনকোড করব। এনকোড করার পরে সেখান থেকে আমরা অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডের ক্রমান্বয়ে একটার সাথে একটা লাগাইয়া, আমি এটা অলরেডি কিন্তু দেখাই ফেলছি, আমরা আলটিমেটলি প্রোটিন তৈরি করব। এবং এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, আমার বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য। একদম ক্লিয়ার হয়ে গেছে না কেন আমরা বেসিক্যালি রেপ্লিকেশন করতেছি, কেন আমরা ট্রান্সক্রিপশন করতেছি, কিংবা কেন আমরা ট্রান্সলেশন ফাইনালি করতেছি? ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আগে বেসিকটা আমার বুঝতে হবে, তারপর না আমি প্রসেসটা খুব ভালো করে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে ভাই আমরা শুরু করি আমাদের ট্রান্সক্রিপশনটা। এখন ট্রান্সক্রিপশনটা যখন আমরা শুরু করব, এখানে কয়েকটা স্লাইড আছে। আচ্ছা, ট্রান্সক্রিপশনটা আমরা যখন শুরু করব, আমার অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রান্সক্রিপশনটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? অর্থাৎ ট্রান্সক্রিপশনের জন্য আমার কিছু জিনিস দরকার হয়। এখন এই জিনিসগুলো, অর্থাৎ আমরা একটা কাজ শুরু করবো, একটা অপারেশন শুরু করব, অবভিয়াসলি তো আমার কি দরকার আছে, অবভিয়াসলি আমার কিছু উপকরণ দরকার আছে, যেটা দিয়ে আমরা জিনিসটা ইনিশিয়েট করব। দেখি আসো আমরা এটা পড়া শুরু করি। তো আচ্ছা, প্রথম আমার কি লাগবে, প্রথম আমার লাগবে হচ্ছে একটা এমআরএনএ, অর্থাৎ আমার এমআরএনএ তৈরির জন্য একটা ডিএনএ থেকে ছাঁচ দরকার হবে, ঠিক আছে? যেটাকে আমরা টেমপ্লেট হিসেবে ইউজ করব। এবং এই যে প্রথম পয়েন্টটা আমি লিখলাম না, এই পয়েন্টে কিন্তু সবচেয়ে জটিল, কিন্তু মজার বিষয় তোমরা কিন্তু এই পয়েন্টে সবচেয়ে বেশি স্কিপ করো, এটা আমরা অত বেশি খেয়াল করি না, কিন্তু এখানে হিডেন একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ আছে, যেটা আমরা একটু পরে বুঝতেছি। আসো, তাহলে 2 নম্বর আমার কি মাথায় রাখতে হবে, আমরা তো বেসিক্যালি ভাই কী তৈরি করতেছি, আমরা ট্রান্সক্রিপশন করতেছি। সো ট্রান্সক্রিপশন করার জন্য আমার কি দরকার আছে, আমার অবশ্যই কি দরকার আছে, আরএনএ পলিমারেজ এনজাইমটা দরকার আছে, তাই না? আচ্ছা, কারণ যেহেতু এটা
আরএনএ তৈরির কাজ, এখানে কি ডিএনএ লাগবে না, এখানে আমার আরএনএ পলিমারেজ লাগবে। যখন আমরা রেপ্লিকেশন করছিলাম তখন আমার কি লাগছিল, ডিএনএ পলিমারেজ লাগছিল। আচ্ছা, এখন 3 নাম্বার কি লাগবে, এই যে আমরা ভাঙা করার কাজ করব, এই যে অনেক কিছু আমরা তৈরি করব, আমার ভাই শক্তির দরকার আছে না? সো শক্তির জন্য আমার কি লাগবে, এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি, এই জিনিসগুলো লাগবে। ক্লিয়ার? তাহলে শক্তির জন্য আমার বেসিক্যালি অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, গুয়ানোসাইন ট্রাইফসফেট, এই জিনিসগুলো লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরো আমরা আপাতত বলতে পারি আমাদের এই কয়েকটা জিনিস আমাদের লাগতেছে। ঠিক আছে? এই কয়েকটা জিনিস আমার লাগতেছে, যেটা দিয়ে আমি মোটামুটি আমার কাজটা শুরু করতে পারবো। এখন আরও কিছু জিনিস লাগবে, সেটা আমি সিকোয়েন্সিয়ালি আস্তে আস্তে তোমাকে বলতেছি। আসো, তাহলে আমরা ধরো ভাইয়া, আমরা সাপোজ আমরা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনটা ধরো শুরু করলাম। ওকে, ট্রান্সক্রিপশনটা সাপোজ আমরা শুরু করলাম। এখন এই ট্রান্সক্রিপশনের জন্য একটা জিনিস আমার সর্বপ্রথম মাথায় রাখতে হবে, ডিএনএতে যেরকম আমরা পড়ছিলাম আরএনএ প্রাইমার থাকে, মাথায় রাখতে হবে ট্রান্সলেশনে কোনো আরএনএ প্রাইমার দরকার হয় না। ঠিক আছে? আরএনএ প্রাইমার লাগে না। ঠিক আছে? আরএনএ প্রাইমার দরকার হয় না। ওকে, এখন এটা কেন বা কী হয় সেটা আমরা বলবো, কোনো সমস্যা নেই, বাট পরে বলবো। আচ্ছা, তাহলে এখন আমার ইনিশিয়েশন করতে হবে, অর্থাৎ আমার সূচনা করতে হবে। অর্থাৎ আমি এখন বেসিক্যালি কী করব, ট্রান্সক্রিপশন পদ্ধতি সূচনা করব। তাহলে এই যে ট্রান্সক্রিপশন পদ্ধতি আমি সূচনা করব, হয়তো বা এখানে জিনিসটা আছে, একটু আমি দেখাই। আমাদের কোথায় আছে এটা? আচ্ছা, ট্রান্সক্রিপশন হচ্ছে ধরো আমরা সাপোজ আমরা ট্রান্সক্রিপশনটা সূচনা করলাম। এখন এই যে ট্রান্সক্রিপশনের সূচনাতে এখানে অনেকগুলো কাহিনী আছে, আসলে আমরা পড়ি। দেখো, ট্রান্সক্রিপশনের জন্য, সূচনার জন্য আমরা যখন রেপ্লিকেশন শুরু করছিলাম, বেসিক্যালি ওখানে একটা অরি পয়েন্ট ছিল। অরি পয়েন্টের মধ্যে আমার কী কী হচ্ছিল, আমাদের অরি পয়েন্টের মধ্যে আমার হেলিকেজ দিয়ে কাটা শুরু হয়েছিল। হেলিকেজ দিয়ে কাটার পরে ওখানে টপোআইসোমারেজ, এসএসবিপি, বহুত কাহিনী হয়েছিল, তাই না? বাট ট্রান্সলেশনের ক্ষেত্রে একটা জিনিস ওয়ার্ড মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রোমোটার। কি বলছি? ওয়ার্ডটা প্রোমোটার। অর্থাৎ ট্রান্সলেশন শুরুর জন্য একটা ওয়ার্ড মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রোমোটার। তাহলে ভাইয়া প্রোমোটার জিনিসটা কি? দেখো, প্রোমোটারটা হচ্ছে আমার কোনো কিছু প্রোমোট করে বা ইনিশিয়েট করে বা শুরু করে। ঠিক আছে? সো প্রোমোটার তো আমার জাস্ট নাম বলে দিলে হবে না, অবশ্যই তার কোনো একটা রাসায়নিক উপাদান আছে। আচ্ছা, এটা আমার জানতে হবে। সেটা হচ্ছে, আমি খুব সিম্পলি একটা কথা বলি। সাপোজ ধরো আমার এখানে হচ্ছে, ধরো আমার এটা হচ্ছে টোটাল একটা বৈশিষ্ট্য। ঠিক আছে? ধরো এখানে হচ্ছে আমার কি আছে, এখানে হচ্ছে আমার আছে তোমার গায়ের রং। ধরো এই জায়গায় ডিএনএর, এটা আমরা বেসিক্যালি ডিএনএ আঁকছি, ডিএনএর এই জায়গায় আছে তোমার গায়ের রং, তারপর ধরো এই জায়গায় আছে তোমার চুলের রং। ঠিক আছে? এগুলো আছে। ওকে, আচ্ছা, সো এই যে জায়গাগুলো আছে তার একটু আগেই, অর্থাৎ তার সামনে করে থাকবে হচ্ছে আমার বেসিক্যালি আমাদের প্রোমোটার কমপ্লেক্সটা। ঠিক আছে? এই যে আমার প্রোমোটার কমপ্লেক্সে থাকবে, তাহলে এটাকে আমরা বলতে পারি প্রোমোটার। অর্থাৎ আমার যেই জায়গা থেকে আমরা ট্রান্সক্রিপশনটা শুরু করব, অর্থাৎ এক কথা বলতে গেলে যেই জায়গা থেকে আমরা স্ক্যানিংটা শুরু করব। ঠিক আছে? আমার তো এই বৈশিষ্ট্যগুলোকে তো আমি খুঁজে সেটাকে এমআরএনএতে কনভার্ট করবো, তাই না? সো এই বৈশিষ্ট্যকে খোঁজার জন্য আমার বেসিক্যালি কী করতে হবে, স্ক্যানিং করতে হবে। তাহলে স্ক্যানিং করার কাজটা ইনিশিয়েট করে কোত্থেকে, প্রোমোটার থেকে। ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার না? আচ্ছা, এখন আমার আরেকটা জিনিস জানতে হবে। ধরো যেখানে আমার ট্রান্সক্রিপশনটা শুরু হবে, অর্থাৎ এই যে এখানে আমরা ধরো সাপোজ ধরো ভাইয়া, আমরা এখানে হচ্ছে আমাদের এই অনুযায়ী হচ্ছে আরএনএ পলিমারেজ হচ্ছে ভেঙে ভেঙে সামনের দিকে আগাচ্ছে। তাহলে আমি এটা এখানে বোঝাই, কোনো সমস্যা নেই। ধরো আমরা যেখানে প্রোমোটার বলতেছি, প্রকৃত কোষের ক্ষেত্রে প্রোমোটারটা বেসিক্যালি কী, এটা আমার জানতে হবে। ঠিক আছে? অর্থাৎ কোনো একটা জিনিস শুরু করবো, ওখানে বেসিক্যালি রাসায়নিক উপাদান কী এসে লাগবে, তাই না? সো মাথায় রাখবা, প্রকৃত কোষের ক্ষেত্রে কিংবা আমরা যদি বলি আদি কোষের ক্ষেত্রে, এটা ম্যাটার করে না, যে একটাই মাথায় রাখবে, সেটা হচ্ছে টাটা বক্স, টিএ বক্স। ঠিক আছে? টিএ বক্স, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা সিরিয়ালি পড়তেছি, আসো। তাহলে এই যে প্রোমোটার, যেটা প্রোমোটার তো একটা নাম, ওই প্রোমোটারের মূল বস্তু হচ্ছে টাটা বক্স। ঠিক আছে? টাটা মানে কি, এখানে হচ্ছে অনেকগুলো এডিনিন এবং থায়ামিন আছে। তাহলে আমাদের প্রোমোটার যেখানে থাকবে সেখানে অনেকগুলো এডিনিন এবং থায়ামিন থাকবে এবং তার একটা গুচ্ছ থাকবে। সো আমরা এই গুচ্ছটা দেখে বুঝতে পারবো বেসিক্যালি এখান থেকে আমরা কি শুরু করব, এখান থেকে আমরা ট্রান্সক্রিপশন পদ্ধতি শুরু করব। বাট এটাই কি শেষ? না, এটা শেষ হয় নাই। দেখো এই যে টাটা বক্স, তার সাথে বেসিক্যালি কি যুক্ত হবে জানো? তার সাথে হচ্ছে আরএনএ পলিমারেজ যুক্ত হবে। তাইলে আমরা যেখানে টাটা বক্স দেখতেছি সেখান থেকে আমাদের তার সাথে হচ্ছে আরএনএ পলিমারেজ বাইরে থেকে এসে ওখানে যুক্ত হবে। তাইলে
টাটা বক্স অথবা টিএ বক্স এটার সাথে তার আরএনএ পলিমারেজ দুইটা যুক্ত হয়ে একত্রে ফর্ম করবে আমাদের প্রোমোটারটা। বেসিক্যালি আমি এটা চিত্র দিয়ে এঁকে বুঝাইছি। ধরো এগুলো হচ্ছে আমার বৈশিষ্ট্যগুলো, ঠিক তার আগে হচ্ছে আমার প্রোমোটার থাকবে যেখান থেকে আমার স্ক্যানিংটা শুরু হবে। সো স্ক্যানিং শুরু হওয়ার জন্য এই জায়গায় এসে যুক্ত হবে কি, টাটা বক্সটা যুক্ত হবে, সাথে বাইরে থেকে আরএনএ পলিমারেজ যুক্ত হবে। তাহলে আমার কি শুরু হবে, আমাদের ট্রান্সক্রিপশনের কাজটা শুরু হবে। এখন আরএনএ পলিমারেজ যেই মাত্র আসবে সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করবে, সে হচ্ছে প্রথমে সূত্রগুলোকে ভেঙে দিবে, তাই না? অবশ্যই আমার কোনো একটা এই যে তোমার স্ট্র্যান্ডগুলোকে স্ক্যানিং করার জন্য আমার কি করতে হবে, আগে তাদের মাঝখানে যে হাইড্রোজেন বন্ড তাদেরকে আগে আমার ভেঙে ফেলতে হবে না? খুব সিম্পল জিনিস। অবশ্যই এক্ষেত্রে রেপ্লিকেশনের মতো ট্রান্সক্রিপশনের মতো তো আমার কি করা লাগবে, ভেঙে ফেলতে হবে, তাই না? সো এক্ষেত্রে ভেঙে ফেলার কাজ কে করে? এক্ষেত্রে কি বা হেলিকেজ আছে? না, এক্ষেত্রে তো হেলিকেজ নাই। সো মাথায় রাখবা এক্ষেত্রে এই যে আরএনএ পলিমারেজটা এসে টাটা বক্সের সাথে লাগছে না, লাগার পরেই সে সাথে সাথে কি করে, সে হচ্ছে সাথে সাথে একসাথে হচ্ছে কয়টা, সে একসাথে 20টা কি করে, বেস পেয়ার খুলে ফেলে। তাহলে কাহিনী বুঝতে পারছো? বেস পেয়ার মানে তো আমরা জানি, বেস পেয়ার মানে এই যে আমাদের মাঝখানে যে হাইড্রোজেন বন্ড দিয়ে যে এগুলো হচ্ছে একটা, এদিকে একটা এদিকে একটা, এই দুইটাকে মিলে আমরা বলবো বেস পেয়ার। তার মানে এগুলোকে সেপারেট করে ফেলে। তাহলে আরএনএ পলিমারেজ লাগার সাথে সাথে সে একবারে 20টা বেস পেয়ার খুলে ফেলে এবং তার কাজটা ইনিশিয়েট করে। এটাই হচ্ছে আমার ট্রান্সক্রিপশনের সূচনা। আমরা সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আশা করি ট্রান্সক্রিপশনটা বুঝতে পারছি সূচনা কীভাবে হয়। এখন এখানে একটা তোমাকে খুব মজার কোয়েশ্চেন করি। অনেকে আমাকে কোয়েশ্চেন করো, ভাইয়া এই যে টাটা বক্স মানে কি, এখানে অনেকগুলো অ্যাডিনিন এবং থাইমিন আছে আপনি আমাকে বলছেন, ঠিক আছে, কিন্তু ভাইয়া ধরেন আমি আপনাকে বলতেছি এখানে টাটা বক্স না থেকে আমি যদি বলি ভাইয়া জিসি বক্স, আমার পয়েন্ট বুঝতে পারছো? ভাইয়া কেন টাটা বক্সই থাকে, কেন জিসি বক্স থাকে না, মানে গুয়ানিন সাইটোসিন কেন অনেক থাকে না? এটা তোমার কি মনে হয়, এটার আনসারটা কি হইতে পারে? মানে ক্রিয়েটিভ যদি তুমি চিন্তা ধারণা করো, আসলে অনেক কোয়েশ্চেন আমাদের মাথায় আসে, তাই না? সো এটাকে তুমি কিভাবে আনসার দিবা? খুব সিম্পল, কিন্তু এটাকে কিভাবে আনসার দিবা সেটাকে আমি খুব সিম্পলি বলি। সেটা হচ্ছে দেখো, অ্যাডেনিনের সাথে থাইমিন লেগে থাকে কিন্তু ডাবল বন্ড দিয়ে, এবং গুয়ানিনের সাথে সাইটোসিন লেগে থাকে ট্রিপল বন্ড দিয়ে। তুমি আমাকেই বলো এই যে অ্যাডেনিন আর থাইমিনের মাঝখানে হাইড্রোজেন বন্ডটাকে ভাঙা সহজ নাকি গুয়ানিন সাইটোসিনেরটাকে ভাঙা সহজ? খুব সিম্পল, অ্যাডেনিন এবং থাইমিন থাকে, দ্যাটস ওয়াই অ্যাডেনিন এবং থাইমিন অনেকগুলো থাকে, ঠিক আছে? ওগুলো হচ্ছে সাপ্লাইও দেয়, ওগুলো আবার ভাঙার কাজও করে, দ্যাটস ওয়াই টাটা বক্স থাকে। ক্লিয়ার? তার সাথে আরএনএ পলিমারেজ যুক্ত হয়ে আমরা টোটাল জিনিসটাকে বলতে পারি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, অথবা এটাকে আমরা বলতে পারি প্রোমোটার। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমার ট্রান্সক্রিপশনের সূচনা করে। তাহলে সূচনা আমরা পুরোপুরি বুঝছি না? আচ্ছা, এখন হচ্ছে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো। আমরা তোমাকে বলছিলাম না ভাইয়া ডিএনএ ছাঁচ, আমার একটা কি লাগবে, ডিএনএ ছাঁচ লাগবে। ওই ডিএনএ ছাঁচটাকে আমরা কপি করে বেসিক্যালি কি তৈরি করব, এমআরএনএ তৈরি করব, আরএনএ পলিমারেজের সহায়তায় এবং অনেক শক্তির সহায়তায়, তাই না? আচ্ছা, এখন এই যে অনেক শক্তির জিনিসটা আমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে? তার আগে বুঝতে হবে আমরা ছাঁচটাকে নিয়ে কিভাবে কাজ করি। সো আমরা ধরো দুইটা জিনিসের আগে আমরা একটা কাজ করি, আমরা বেসিক্যালি আগে তোমাকে শক্তির জিনিসটা বুঝাই। দেখো আমরা বলতেছি শক্তি হিসেবে আমরা কি সাপ্লাই দিই, শক্তি হিসেবে আমরা সাপ্লাই দিই এটিপি, জিটিপি, তাই না? তারপর আমরা বলতে পারি ইউটিপি, ঠিক আছে, ইউটিপি। এক্ষেত্রে কিন্তু টিটিপি থাকবে না, কারণ আমরা জানি আরএনএর ক্ষেত্রে কখনো কি থাকে না, আরএনএর ক্ষেত্রে থায়ামিন থাকে না, বরঞ্চ ইউরাসিল থাকে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অনেকে আমরা খেয়াল করি না, ঠিক আছে? তাহলে ধরো এটিপিটা কিভাবে শক্তি তৈরি করে, এটা কিন্তু একটা বই তোমার মধ্যে লাইন আছে, দেখো এটিপিটা হচ্ছে বেসিক্যালি ভাঙবে, ঠিক আছে? এটিপিটা ভেঙে যাবে, ভেঙে হচ্ছে এএমপি তৈরি করবে প্লাস পাইরোফসফেট তৈরি করবে। এই লাইনটা তোমার বইয়ের মধ্যে আছে, দেখো পাইরোফসফেট তৈরি করবে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতেছি, এটিপিটা ভাঙবে। আমরা তো জানি এটিপির মধ্যে এই যে তোমার এই যে ফসফেট আছে কয়টা, দেখি বলো তো, এটিপির মধ্যে কয়টা ফসফেট আছে, 3টা। সো এখানে মনোফসফেট মানে ফসফেট কয়টা আছে, একটা। তাহলে খুব সিম্পলি আমাকে তোমরা বলো তো পাইরোফসফেটের মধ্যে ফসফেট কয়টা আছে, 2টা। খুব সিম্পল, তাহলে পাইরোফসফেটের মধ্যে ফসফেট কয়টা আছে, 2টা। এই যে ফসফেট যেটা, এটাই বেসিক্যালি আমার শক্তির উৎস হিসেবে কাজ করে, ঠিক আছে? এই যে আমার আরএনএ পলিমারেজ যে তোমার কি ভাঙতেছে, এই যে বন্ডগুলোকে ভাঙতেছে, সো ভাঙার জন্য যে শক্তিটা সেটা বেসিক্যালি কে প্রোভাইড করে, পাইরোফসফেট প্রোভাইড করে। এখন ক্লিয়ার হইছি? তাহলে ভাই এখন আমাকে কোয়েশ্চেন করো, এই যে ভাই এএমপি এটা আমার কিসের ক্ষেত্রে লাগবে? আশা করি তোমরা বুঝতে পারবা এটা কিসের ক্ষেত্রে লাগবে। সেটা হচ্ছে আমরা যখন ভাইয়া একটা এমআরএনএ তৈরি করব, বেসিক্যালি আমরা এমআরএনএ তৈরি করার জন্য এই যে এখানে ধরো যে কোডনগুলো আছে, ধরো এখানে এ ইউ জি সি যে কোডনগুলো আছে, সে বরাবর আমরা কি করতেছি, নতুন নতুন করে এক একটা বেস পেয়ার যুক্ত করতেছি না, নতুন নতুন করে এক একটা নিউক্লিওটাইড যুক্ত করতেছি না। তাহলে এই নিউক্লিওটাইডটা কে প্রোভাইড করে?
অবশ্যই আরএনএ পলিমারেজ প্রোভাইড করে। কথা হলো ভাইয়া আরএনএ পলিমারেজ কোত্থেকে প্রোভাইড করে সেটা আমরা পড়বো। দেখো এই যে তোমাকে পড়াচ্ছি না এএমপি, এই যে এএমপি মানে কি আমাকে বলো তো, অ্যাডিনোসাইন মনোফসফেট। ক্লিয়ার? তাহলে এখানে এএমপি এই যে পুরো জিনিসটা বেসিক্যালি কি একটা, এই পুরো জিনিসটা একটা কি পড়ছি না আমরা, এই পুরো জিনিসটা একটা নিউক্লিওটাইড, তাই না? আমরা পড়ছি না? কারণ নিউক্লিওটাইডে কী কী আছে, একটা অ্যাডিনোসাইন থাকবে, একটা অ্যাডিনিন থাকবে, তার সাথে একটা সুগার আছে এবং তার সাথে একটা ফসফেট আছে, তিনটা মিলে কি ফর্ম করে, নিউক্লিওটাইড ফর্ম করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে নিউক্লিওটাইড, ধরো এখানে আমরা পাইলাম এ, এখান থেকে আমরা পাইলাম এ, আরেকটা ধরো জিটিপি যখন শক্তি দিল সেখান থেকে আমরা পাইলাম জি, আরেকটা ইউটিপি থেকে পাইলাম ইউ। তাহলে বেসিক্যালি একটার সাথে একটা লেগে একটা পলিমার তৈরি করতেছে না? এই যে পলিমার তৈরি করার কাজ, এটা আবার বেসিক্যালি কে করতেছে, তাহলে আরএনএ পলিমারেজ করতেছে। এখন ভাই আমরা ক্লিয়ার হয়ে গেছি না আরএনএ পলিমারেজ কিভাবে এখান থেকে সাপ্লাই নিয়ে সে সামনের দিকে আগাচ্ছে এবং কিভাবে এই একটা এটিপি ওভারঅল সব কিছু প্রোভাইড করতে সক্ষম হচ্ছে? পুরোপুরি ক্লিয়ার? ওকে, আশা করি তুমি বুঝছো। এখন হচ্ছে আমরা চিত্রটা একটু আঁকবো। চিত্রটা আঁকার ক্ষেত্রে আমার কিছু জিনিস আসলে বুঝতে হবে। চিত্র আঁকার আগে আমি ডিএনএ ছাঁচ নিয়ে একটু পরীক্ষা করব যে ডিএনএ ছাঁচের টপিকটা তোমরা আসলে বুঝো কিনা। আশা করি অনেকে বুঝবা না, কারণ এটা খুব নর্মাল, শুরুর দিকে এটা আমরা কেউ বুঝি না আসলে কীভাবে ডিএনএ ছাঁচটার মধ্যে একটা কাহিনী আছে। আসলে এটা একটু আমরা বুঝে ট্রাই করি। সাপোজ ধরো ভাইয়া আমি অ্যাজ ইউজুয়াল একটা কী আঁকলাম, ডিএনএ আঁকলাম এবং তার মাঝখানে আমি অবশ্যই ব্রেক করাবো। সাপোজ ধরো আমি এভাবে করে আমাদের আঁকলাম, ওকে? ধরো এটা আমি অ্যাজ ইউজুয়াল আঁকলাম। ধরো ভাই আমি আঁকছি, ঠিক আছে? আমরা দেখতেছি এখানে ডিএনএটা এখানে সেপারেট হচ্ছে। কারণ কেন সেপারেট হচ্ছে? এখান থেকে আমার এমআরএনএ বের হবে। তাহলে একটা খুব সিম্পল জিনিস চিন্তা করো। দেখো আমরা যে চিন্তা করি না, ধরো আমার চোখের রং, চুলের রং, আমরা চিন্তা করি কি এই দুইটা স্ট্র্যান্ডের মধ্যে কি সেম বৈশিষ্ট্য থাকে? এটা দিকে একটু চিন্তা করো তো। এই যে তোমাকে বললাম, ধরো সাপোজ ধরো ভাইয়া এই যে ধরো আমাদের একটা ধরো ডিএনএ আঁকলাম, ছোট একটা ডিএনএ আঁকলাম, ধরো ভাই ডিএনএ আঁকলাম। ডিএনএর যে এই পোর্শনটা, ডিএনএর ভাইয়া এই যে পোর্শনটা আপনি আমাকে দেখাচ্ছেন, এর মধ্যে কি আছে? এর মধ্যে ধরেন ভাইয়া আমার চুলের রং কি হবে সেটা সেট করা আছে। তাহলে এটাকে যদি আমি জুম করে এটা বড় করে আঁকি, তুমি আমাকে বলো এটা কি দুইটা স্ট্র্যান্ডের মধ্যে থাকবে নাকি দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যে থাকবে? দেখি বলো তো। অবভিয়াসলি এটা যে কোনো একটা স্ট্র্যান্ডের মধ্যে থাকবে, ঠিক আছে? যে কোনো একটা স্ট্র্যান্ডের মধ্যে এই আমার চুলের রঙের বৈশিষ্ট্যটা থাকবে। ক্লিয়ার? যে কোনো একটা স্ট্র্যান্ডে, দুইটাতে না। তাহলে ধরো এই জায়গাতে আমার কি আছে? চুলের রঙের বৈশিষ্ট্যটা আছে। তাইলে যে স্ট্র্যান্ডের মধ্যে, অর্থাৎ দুইটা স্ট্র্যান্ডের মধ্যে ডিএনএর যে স্ট্র্যান্ডের মধ্যে আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আছে, এই স্ট্র্যান্ডটাকে আমরা কি বলবো? খুব সিম্পল, কি বলবো? কোডিং স্ট্র্যান্ড। অর্থাৎ এখানে আমার কি আছে? এখানে আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আছে যেটাকে আমরা এমআরএনএতে কপি করব। তাহলে এই স্ট্র্যান্ডটাকে আমরা কি বলবো? কোডিং স্ট্র্যান্ড বলবো। তাহলে খুব সিম্পলি এই স্ট্র্যান্ডটাকে আমার কি বলা লাগবে? অবভিয়াসলি নন কোডিং স্ট্র্যান্ড, যেটা আমার বেসিক্যালি এখানে কোনো কি নাই, এখানে কোনো বৈশিষ্ট্য নাই। আপাতত একটু ক্লিয়ার? তাহলে আমরা কোডিং স্ট্র্যান্ড এবং নন কোডিং স্ট্র্যান্ড বুঝে গেছি। এখন তুমি আমাকে, এখন আমি খুব সিম্পলি কয়েকটা জিনিস লিখি, সেটা হচ্ছে সাপোজ ধরো আমি তাহলে কোডিং স্ট্র্যান্ডের মধ্যে অ্যাজ ইউজুয়াল লেখাগুলো লিখলাম। সাপোজ আমি এখানে লিখলাম এ, ঠিক আছে? এখানে লিখলাম আমি ধরো টি, তাহলে এখানে লিখলাম জি, সি, টি, এ, ঠিক আছে? এখানে ইউ কখনো লেখা যাবে না, বিকজ আমরা জানি ডিএনএর মধ্যে কখনো ইউরাসিল থাকে না, ঠিক আছে? এখানে ধরো আমি টি লিখলাম, ওকে? আচ্ছা, তাহলে খুব সিম্পলি তোমরা একটা জিনিস দেখো, যদি আমি এখানে এভাবে লিখি তাহলে সে অনুযায়ী আমার নিচে কি লেখা লাগবে একটু দেখো তো। এ এর সাথে আমার কে লাগবে? টি লাগবে। টি এর সাথে কে লাগবে? এ লাগবে। জি এর সাথে কে লাগবে? সি লাগবে। সি এর সাথে কে লাগবে? জি লাগবে। টি এর সাথে কে লাগবে? এ লাগবে। আবার এর সাথে কে লাগবে? টি। আবার টি এর সাথে এ। তাহলে আপাতত আমরা যে আলাদা করছি বেসিক্যালি দুই দিকে এরকম ছিল না? আচ্ছা, এখন তুমি আমাকে একটা জিনিস এটা ক্লিয়ার করো, সেটা হচ্ছে সাপোজ ধরো ভাইয়া এই জায়গায় হচ্ছে আমার চুলের রঙের বৈশিষ্ট্য আছে এবং এই জায়গাটা জিনিসটাকে আমরা এমআরএনএতে কপি করব। তাহলে এটাকে আমরা বলতেছি কোডিং স্ট্র্যান্ড, এটাকে বলতেছি নন কোডিং স্ট্র্যান্ড। এখন তুমি আমাকে বলো কোডিং স্ট্র্যান্ড থেকে আমরা এমআরএনএ ছাঁচটাকে বের করব নাকি নন কোডিং স্ট্র্যান্ড থেকে এমআরএনএ ছাঁচটাকে বের করব? একটু চিন্তা করে বলো। ধরো আমার এই জায়গায় যে চুলের রঙের বৈশিষ্ট্য, তার আন্ডারে যে তিনটা যে আমাদের আছে কোডন আছে, যেটাকে আমরা ট্রিপলেট বলি, তিনটা যে কোডন আছে এই তিনটার নাম কি কি? সাপোজ জি, সি, টি। সে অনুযায়ী তার যে অ্যান্টিকোডন সেগুলো কি? সেগুলো হচ্ছে সি, জি, এ। একটু ক্লিয়ার? এখন আমাকে তোমরা বলো, খুব সিম্পলি চিন্তা করে বলো, তুমি ভাইয়া কোডিং স্ট্র্যান্ড থেকে এমআরএনএ তৈরি করবা নাকি নন কোডিং থেকে এমআরএনএ তৈরি করবা? তোমরা শতের মধ্যে
95% আনসার দিবা আমরা ভাইয়া কোত্থেকে এমআরএনএ তৈরি করব ছাঁচটা, অবভিয়াসলি কোডিং স্ট্রেন থেকে তৈরি করব, কারণ নন কোডিংকে করে আমরা করবোটা কি, এখানে তো কোনো বৈশিষ্ট্য নাই, আমার তো বৈশিষ্ট্য আছে কোডিং স্ট্রেন্ডে, তাহলে আমার এটাকেই তো কপি করা লাগবে, তাই না? বাট অ্যাকচুয়ালি ইউ আর রং, এবং এখানে আসল খেলাটা, ঠিক আছে? এখানে আমরা তোমাকে বলছি ডিএনএ ছাঁচ নির্বাচনের সময় আসলে একটা ঝামেলা হয়, সেটা কি জানো? দেখো আমি খুব সিম্পলি বলি, সেটা হচ্ছে দেখো আমি যদি তোমার এখান থেকে যদি আমরা কি তৈরি করি, এখান থেকে যদি এমআরএনএর ছাঁচটা তৈরি করি, সিম্পলি যদি চিন্তা করো এখান থেকে যদি আমরা এমআরএনএর ছাঁচটা তৈরি করে বের করি, তাহলে আমার হবে কি, এই যে আমরা এখান থেকে যে গুয়ানিনের বদলে এখানে আমি কি নিব, সি নিব, সি এর বদলে এখানে কি নিব, জি নিব, আর টি এর বদলে এখানে কি নিব দেখি বলো তো, অবভিয়াসলি এ নিব, ঠিক আছে? তাহলে আমরা বেসিক্যালি এই যে যে জিনিসটা আমরা নিচ্ছি, ঠিক আছে, দেখো এই যে আমরা এমআরএনএ থেকে ধরো আমরা এই যে চুলের রঙের জন্য দায়ী যে তিনটা কোড, এগুলো কি জিসিটি, তাহলে এটা ফিক্স করো, চুলের রঙের জন্য দায়ী যে কোডনগুলো এগুলো হচ্ছে জিসিটি, কিন্তু আমার এমআরএনএতে যে তথ্যটা যাচ্ছে সেটা কি যাচ্ছে বলো তো, সেটা যাচ্ছে কিন্তু সিজিএ, তাহলে কি হইল না তো? আমি যে উদ্দেশ্য নিয়ে কাজটা করতেছি, এই যে আমার তথ্যগুলোকে কপি করা কি হইল না তো, কারণ ভুল হয়ে গেছে। তাহলে কিন্তু আমি যদি আরেকটা কাজ করি, দেখো তো আমি একটা অন্য কাজ করি, দেখো তো কি করতেছি, আমি যদি ভাইয়া একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে স্ট্রেনটা ভাইয়া ঠিক আছে, কিন্তু আমি কোডিংটাকে না, আমি নন কোডিংয়ের একদম করেসপন্ডিং এইখান থেকে আমি কি করব, আমি হচ্ছে নন কোডিংটাকে কি হিসেবে ইউজ করব, ছাঁচ হিসেবে ইউজ করব। খুব বোঝার ট্রাই করো, আমি হচ্ছে নন কোডিংটাকে যদি ছাঁচ হিসেবে ইউজ করি, তাহলে নন কোডিংয়ে এই যে চুলের রঙের জন্য কমপ্লিমেন্টারি তিনটা কোড কী ছিল, একটা সি ছিল, একটা জি ছিল, এ ছিল, এবং তাদের করেসপন্ডিং যদি আমি এখানে তিনটা যদি তাদের কমপ্লিমেন্টারি দিই, তাহলে কী হবে একটু চিন্তা করো তো, সি এর জন্য জি হবে, জি এর জন্য সি হবে, এ এর জন্য টি হবে। তার মানে এটা সম্পূর্ণ এটার সাথে মিলে গেছে না, এই যে এটার সাথে মিলে গেছে না? এখন তুমি পুরোপুরি ক্লিয়ার না ভাইয়া আমরা কেন নন কোডিং স্ট্রেন্ডটাকে ছাঁচ হিসেবে ইউজ করতেছি? এটা আমরা অনেকেই বুঝি না, এবং শতের মধ্যে 90%ই প্রথমবার আমরা বুঝি না, বুঝছো? এটা মানে হচ্ছে উল্টা মিলে সোজা হয়ে গেছে, ওই যে আমরা পড়ছি না নেগেটিভে পজিটিভ হয়ে যায়, অনেকটা ওরকম আর কি, ঠিক আছে? মানে আমরা নন কোডিংটাকে যখন আমরা ইউজ করব, তখন এটার কমপ্লিমেন্টারি হিসেবে আমরা যেগুলো পারবো সেটা বেসিক্যালি কোডিংয়ের মধ্যে অ্যাকচুয়াল চুলের রঙের বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি, কিন্তু যদি আমরা কোডিংকে ইউজ করি তাহলে আমরা এলোমেলো পাবো। তাহলে এখন ক্লিয়ার হইছো ডিএনএ ছাঁচ বেসিক্যালি আমরা কোনটা ইউজ করব, সেটা হচ্ছে আমরা কোনটা ইউজ করব, নন কোডিং স্ট্রেনটাকে ইউজ করব। কেন ইউজ করব আশা করি তুমি ক্লিয়ার হইছো, ঠিক আছে? তাহলে পরীক্ষায় কি এই চিত্রটা আঁকবা? অবভিয়াসলি এই চিত্রটা আঁকবো আমরা না। এখন পরীক্ষার জন্য, অর্থাৎ পরীক্ষা আমার যখন ট্রান্সক্রিপশন আসবে, আপাতত আমার কিন্তু কি চিত্র আঁকবো এটা তাহলে আমার জানতে হবে। তাহলে আমরা আসো একটু চিত্রটা আঁকার ট্রাই করি। খুব সিম্পল, আগেরটার মতো চিত্র হবে, বাট আর একটু সিম্পল হবে। সাপোজ ধরো আমি, ঠিক আছে, সাপোজ ধরো আমি একটা দিলাম, ঠিক সিম্পলি এদিক থেকে হচ্ছে আমি আরেকটা দিলাম, ওকে? তাহলে আপাতত বুঝতে পারছি, আমরা এইটুক তো জানি কি হচ্ছে। তোমরা এগুলো একটু সুন্দর করে আঁকবা, মানে সুন্দর করে শেপ দিয়ে আঁকবা, ঠিক আছে? আমি তো একটু ধরো তাড়াহুড়া করে আঁকতেছি, তোমরা হচ্ছে এই জিনিসগুলোকে একজ্যাক্ট তোমার মেনটেন করে আঁকবা আর কি, নয়তো একটু বিশ্রী দেখাই। ধরো এখানে যেটুক দিলাম না, এটা হচ্ছে ওটুক করে দিবা। আচ্ছা ধরো তাহলে আমরা এটা বেসিক্যালি আলাদা করছি, এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা বেসিক্যালি ছাঁচটাকে বের করব। তাহলে ছাঁচটাকে বের করার জন্য আগে আমার দিকগুলোকে ডিফাইন করতে হবে, এখানেও কিন্তু দিকটা খুবই ইম্পর্টেন্ট, মাথা রাখবা, ঠিক আছে? আচ্ছা তাহলে দিকটা বেসিক্যালি কি হবে, একটা জিনিস মাথা রাখবা, এটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হবে, তাহলে এটা কি হবে, নিচেরটা কি হবে, 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে অবভিয়াসলি মাথা রাখবা নতুন যে ছাঁচ তৈরি হবে সেটা কোত্থেকে তৈরি হচ্ছে। তাহলে ধরো এখানে আমরা তথ্যগুলো একটু আবার গ্রথিত করে ফেলি, তো পারি কিনা দেখি তো। টি দিচ্ছি, জি দিচ্ছি, সি দিচ্ছি, আর এ দিচ্ছি, সাপোজ ধরো এগুলো দিলাম। তাহলে এ অনুযায়ী এখানে তথ্যগুলো কী হবে দেখি বলো তো। এর জন্য আমার এখানে কী হবে, টি হবে। আচ্ছা টি এর জন্য হবে এ, জি এর জন্য হবে সি, সি এর জন্য হবে জি। আচ্ছা তারপর এ এর জন্য হবে আমার কি, টি। তাহলে এটুকু তো আমরা বুঝছি যে আলাদা করছি। এখন আমরা বেসিক্যালি তাহলে ছাঁচ হিসেবে কাকে ইউজ করব, নন কোডিং স্ট্রেনটাকে ইউজ করবো, অর্থাৎ 3 থেকে 5 মুখী যে স্ট্রেনটা সেটাকেই আমরা ছাঁচ হিসেবে ইউজ করতেছি। তাহলে আমরা যদি ছাঁচ হিসেবে ইউজ করি তাহলে আমরা পাচ্ছিটা কি সেটা একটু দেখি তো। আচ্ছা তাহলে আমরা ধরো ছাঁচ হিসেবে ইউজ করতেছি, সাপোজ ধরো এইটা হচ্ছে আমার ছাঁচটা এভাবে এসে নিচে বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ছাঁচটা এভাবে এসে নিচে বের হয়ে যাবে, এটা মাথায় রাখবা। তাহলে এই যে নতুন যে ছাঁচটা তৈরি হচ্ছে, ক্লিয়ার, নতুন যে ছাঁচটা তৈরি হচ্ছে সেটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, অবভিয়াসলি সেটা এদিক থেকে এদিকে যাচ্ছে।
তাই না? এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে নতুন যে ছাঁচ তৈরি হচ্ছে তার দিক কি বলতো, 5 থেকে 3 প্রাইম মুখী। ক্লিয়ার? তার মানে আমরা যখনই 3 to 5 প্রাইমের ছাঁচটাকে শ্রেণী ইউজ করবো, তাহলে আমরা অবভিয়াসলি এমআরএনএ যে স্ট্র্যান্ডটা পাবো সেটা কি হবে, সেটা 5 থেকে 3 মুখী হবে, এক্স্যাক্ট আমার কোডিং স্ট্র্যান্ডের দিকের মতো। এটাও কিন্তু একটা পজিটিভ দিক, তাই না? এটা আমরা একটা মিল পাচ্ছি। আচ্ছা, তারপর তুমি করসপন্ডিং কি লিখে ফেলবা, করসপন্ডিং কি কি বসবে সেগুলো একটু কষ্ট করে লিখে ফেলবা। দেখি এখানে কি কি বসবে বলো তো, টি, টি এর জন্য কি বসবে বলো তো, এখানে সবাই আমরা ভুল করি, এখানে আমরা টি এর জায়গায় ইউ লিখে দেই, তাই না? বাট এটা ভুল, আমার টি এর জায়গায় তো এ হবে, ঠিক আছে? টি এর জায়গায় অবভিয়াসলি আরএনএতে এ বসবে, বাট এর বদলে আমরা কি পড়ছিলাম, এর বদলে আমাদের কি বসতো, নর্মালি থায়ামিন বসতো, বাট যেহেতু আরএনএ, থায়ামিনের বদলে কি বসবে, ইউরাসিল বসবে। এটা একটু কষ্ট করে মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট। আমরা এই জায়গায় ভুল করি অনেক, আমরা এখানে টি আছে মনে করি এই জায়গায় ইউ হবে, না, টি এর জায়গায় অ্যাজ ইউজুয়াল এই হবে, বাট যেখানে এ আছে সেখানে টি এর বদলে ইউ, টিউর বদলে কি হবে, ইউরাসিল হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর বাকিগুলো তো সেম, সি এর জন্য হবে জি, জি এর জন্য হবে সি, আবার এখানে থায়ামিন আছে না, থায়ামিনের জন্য হবে এ। তুমি এদিকে হচ্ছে সুন্দর করে কি কি দিয়ে দিবা, এই যে এ, ইউ, সি, টি, ঠিক আছে? এভাবে সুন্দর করে দিই। এখানে টি কি দেওয়া ঠিক হচ্ছে, অবভিয়াসলি ঠিক হচ্ছে না, ঠিক আছে? টি দেওয়া অবভিয়াসলি ঠিক হচ্ছে না, এখানে আমরা কি দিব, ইউ দিব। ক্লিয়ার? তারপর ধর এখানে জি দিলাম। তাহলে এভাবে করে সুন্দর করে তুমি ছাঁচটা এঁকে ফেলবা। তাহলে আপাতত প্রথম চিত্র আমরা আঁকবো এটা, ঠিক আছে? মানে আমরা আমাদের এমআরএনএ আকার, অর্থাৎ প্রি এমআরএনএ যেটাকে আমরা বলতেছি, কি বলতেছি, প্রি এমআরএনএ, অর্থাৎ আপাতত যে এমআরএনএটা তৈরি হলো সেটা বেসিক্যালি এটা। তাহলে একটু আমরা ক্লিয়ার, ট্রান্সক্রিপশনের সূচনা কীভাবে হয় এটা সেটাও ক্লিয়ার, বাদ বাকি এই প্রসেসটা আমরা ক্লিয়ার, ঠিক আছে? কেন নন কোডিং ইউজ করতেছি, কেমনে দিক কী হচ্ছে, 5 থেকে 3 মুখী হচ্ছে, সেটা অবশ্যই মাথায় রাখবা। একটা ট্রিক্স শিখাই দিই, সেটা হচ্ছে সব সময় সেটা রেপ্লিকেশন হোক অথবা ট্রান্সক্রিপশন হোক, এটা ম্যাটার করে না, দুইটার ক্ষেত্রেই নতুন যে স্ট্রেন তৈরি হবে, নতুন যে ছাঁচ তৈরি হবে, মাথায় রাখবা সব সময় নতুন ছাঁচকে সব সময় 5 থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী হতে হবে। এই কথাটা মাথায় রাখবে। ইভেন এটা রেপ্লিকেশনের ক্ষেত্রে সত্য, এটার ক্ষেত্রে তো সত্য, আমরা অলরেডি দেখছি। ক্লিয়ার? তাহলে একটু আমরা বুঝে গেছি না ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা সূচনা বুঝে গেছি এবং আমরা সূচনা বর্ধিতকরণও বুঝে গেছি। বর্ধিতকরণ তোমরা বুঝছো না, দেখো এখানে বর্ধিতকরণের কোনো চিত্র আছে কিনা আমরা দেখি, না থাকলেও কোনো সমস্যা নেই, এই যে বর্ধিতকরণের চিত্রটা আছে। তাহলে খুব সিম্পল তো, চিত্রটা একটু দেখো তো তোমরা। এই যে দেখো, আমাদের বর্ধিতকরণ যখন তোমরা লিখবা, এখানে কথার মধ্যে একটা অবশ্যই লেখা লাগবে, সেটা হচ্ছে আমাদের বেস পেয়ারিং নীতি অনুযায়ী। এই কথাটা অবশ্যই লেখা লাগবে, কি বলছি, বেস পেয়ারিং রীতি অনুযায়ী। এই কথাটা কেন লাগবে জানো? কারণ আমরা অলরেডি বলছি না যে ডিএনএর মধ্যে যদি আমাদের অ্যাডিনিন থাকে, আমার এমআরএনএর মধ্যে কি হবে, ইউরাসিল হবে, ঠিক আছে? অর্থাৎ একটা আলাদা নীতি আছে যেটাকে আমরা বেস পেয়ারিং নীতি বলি, অর্থাৎ কার সাথে কে বসবে, কোন নাইট্রোজেন বেসের সাথে কোন নাইট্রোজেন বেস লাগবে, সেটাকে আমরা বেস পেয়ারিং নীতি বলি। সো বলতে হবে বেস পেয়ারিং রীতি অনুযায়ী 5 থেকে 3 প্রাইম মুখী সংশ্লেষণ সামনের দিকে আগাতে থাকবে। এটুক বললে আমার বর্ধিতকরণ এনাফ। বইয়ের মধ্যে দেখবা বহুত লেখা আছে 5 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 3, 3 থেকে 5, কিচ্ছু বোঝার দরকার নেই তোমার। এখন আমি যেভাবে পুরো বুঝাইলাম, তুমি জিনিসটা বুঝছো না, তাহলে তুমি তোমার মতো সিম্পলি মাথায় সেট করে রাখবা, নতুন যে স্ট্রেন তৈরি করবো সবসময় সেটা 5 থেকে 3 মুখী হইতে হবে। সুতরাং আমাকে মাতৃ যে ছাঁচ ইউজ করতে হবে সেটা অবশ্যই 3 থেকে 5 মুখী হইতে হবে। তো দ্যাট মিনস আমার নন কোডিং স্ট্রেন যেটা, সেটা কত হইতে হবে, 3 থেকে 5 মুখী হইতে হবে। ক্লিয়ার? আর কোডিং যে স্ট্রেনটা সেটা কী হবে, 5 থেকে 3 মুখী হবে। এখানে একটা এমসিকিউ আছে, দেখি তোমরা এই কোয়েশ্চেনটা পারো কিনা। এটা কিন্তু একটা বোর্ডে কোয়েশ্চেনটা দিছিল এবং এই কোয়েশ্চেনটা হচ্ছে অনেকে আসলে পারে নাই, বুঝছো? এটা হচ্ছে অনেকে আসলে পারে না, দেখি তোমরা পারো কিনা। সাপোজ ধরো তোমাকে বলছে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে কোডিং স্ট্রেন্ডের ভ্যালুগুলো আমরা দিয়ে দিলাম, তাহলে তোমাকে বলছে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে কোডিং স্ট্রেন্ডের ভ্যালুগুলো হচ্ছে অনেকটা এরকম। তাহলে ধরো দিল এরকম, কি কি দিল, ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে কোডিং স্ট্রেন্ডের মানগুলো তোমাকে দিল, কি কি দিল, এ দিল, টি দিল, সি দিল, জি দিল, আবার টি দিল। তাহলে ধরো এটা কি দিছে, তোমাকে একটা মান দিছে, অর্থাৎ তোমাকে কিছু কোডন দিছে, বলতেছে এগুলা কোডিং স্ট্রেন্ডের মানগুলা। তাহলে তোমাকে বলছে তাইলে এখন এমআরএনএতে বেসিক্যালি কি কোড হবে, কি বলছে শোনো, এমআরএনএতে বেসিক্যালি এগুলার বদলতে কি কোড হবে, দেখি একটু ভাবো তো কি কোড হবে, পারো কিনা তোমরা দেখি। তাহলে তুমি স্বাভাবিকভাবে কি মনে করবা,
ভাই আমি তো পারি, এগুলো কোনো ব্যাপার স্যাপার, একদম ইজি, আমি পারি, তাই না? তুমি পারি বলে কি দিবা, তুমি হচ্ছে এমআরএনএ ধরো একটা সূত্র আঁকলা, ঠিক আছে ভাইয়া, সূত্র যে আঁকলাম, তাহলে এর জন্য আমার কি বসবে, ইউ বসবে, টি এর জন্য ভাই আমার কি বসবে, স্বাভাবিক এ বসবে, সি এর জন্য ভাই আমার জি বসতেছে, আর জি এর জন্য সি বসতেছে, আবার টি এর জন্য এ বসতেছে। সিম্পল ভাই, এটা বাচ্চারাও পারে, সমস্যা কই? কিন্তু অ্যাকচুয়ালি তুমি ভুল করছো। কেন ভুল করছো দেখি বলো তো? তোমাকে তো ভাই আমি বলছি কোডিং স্ট্র্যান্ড, কিন্তু এমআরএন এর ক্ষেত্রে তোমার ইউজ করতে হবে কি, তোমার ইউজ করতে হবে নন কোডিং স্ট্র্যান্ড। তাহলে এই কোডিং স্ট্র্যান্ডের যে ভ্যালুগুলা, সেগুলোর আগে তোমাকে কমপ্লিমেন্টারি বের করতে হবে না, তাই না? তাহলে এগুলার জন্য তুমি নন কোডিং স্ট্র্যান্ডের এগুলার মান কত তুমি বের করতে পারবা না? অবভিয়াসলি পারবা। তাহলে এগুলার জন্য নন কোডিং স্ট্র্যান্ডের মান কত দেখি বলো তো? দেখো, এ এর জন্য হচ্ছে আমরা যদি নন কোডিং বলি তাহলে টি হবে, টি এর জন্য হচ্ছে এ হবে, সি এর জন্য হচ্ছে জি হবে, জি এর জন্য সি হবে, টি এর জন্য এ হবে। তাহলে তুমি বেসিক্যালি আগে কোডিংয়ের জন্য নন কোডিংয়ের মানগুলো বের করবা, করে সেটাকে আবার তুমি কি করবা, এমআরএনএতে কপি করবা। এখন তুমি এমআরএনএ করবা, তাহলে এখানে যদি এখন টি থাকে, টি এর জন্য এ হবে, এ এর জন্য কি হবে বলো তো, ইউ হবে, জি এর জন্য সি হবে, সি এর জন্য জি হবে, এর জন্য ইউ হবে। কাহিনী বুঝছো এবার? একটা এমসিকিউ দিয়ে কিন্তু তোমার বহু ভুল বুঝাই দিছি। তাহলে বেসিক্যালি আনসারটা হবে এটা, তুমি আনসার দিছো এটা। কোথায় বুঝছো তোমার সমস্যা? যারা পারছো তারা তো অবভিয়াসলি খুব ভালো করছো, সমস্যা নেই, বাট যারা পারো নাই, আজকের পর থেকে যাতে জিনিসটা ভুল না হয়। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো তো, কাহিনীটা বুঝতে পারছো তো? আনসার হবে কিন্তু এটা, তুমি দিছো এটা, তাহলে এই কাজ করা যাবে না। তাহলে ভাই বর্ধিতকরণ কীভাবে হচ্ছে আমরা বুঝতে পারতেছি, এবং যে সূত্রটাকে আমরা ইউজ করি সেটাকে আমরা বলি টেমপ্লেট স্ট্র্যান্ড, আর যেটাকে ইউজ করি না তাকে আমরা বলি নন টেমপ্লেট স্ট্র্যান্ড। বাট যেটাকে নন টেমপ্লেট বলবো সেটাকে আমরা আবার কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি কোডিং স্ট্র্যান্ড। এটা কিন্তু আমরা অনেকে বুঝি না, অনেকের এই জিনিসটাকে আবার এলোমেলো লেগে যায়। ভাইয়া নন কোডিং স্ট্র্যান্ড আর টেমপ্লেট স্ট্র্যান্ড তো সেম জিনিস না। যেটা নন টেমপ্লেট, অর্থাৎ যেটাকে আমরা ছাঁচ হিসেবে ইউজ করি না, তাকে আমরা বলি নন টেমপ্লেট। সো যেটাতে ছাঁচ হিসেবে ইউজ করি না সেটার মধ্যেই তো কোড থাকে, তাই না? এইগুলা বুঝতে হবে। কথাগুলো আমরা যখন বইয়ে পড়ি অনেক কঠিন লাগে, কারণ আসলে কেউ আমাকে জিনিসগুলো ডিকোড করে দেয় না। সবাই জাস্ট পড়ে মুখস্থ করে খাতায় তুলে দেয়, সুন্দর করে চিত্র আঁকে, দ্যাটস ইট, নাম্বারও দেখা যায় সে বেশি বেড়ে যায়, কিন্তু আলটিমেটলি লাস্ট টাইমে অ্যাডমিশনে গিয়ে সে মারা খেয়ে যাবে, এটা 100% শিওর। ঠিক আছে? সো এখন থেকে বুঝে বুঝে পড়ো জিনিসগুলো। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার আসি। এবার হচ্ছে আমার তো জিনিসটাকে শেষ করতে হবে। সূচনা ভাইয়া পড়ে ফেলছি ট্রান্সক্রিপশন, এখন হচ্ছে আমার বর্ধিতকরণে পড়ে ফেলছি, আপনি আরও বহুত কিছু দেখাইছেন, সমস্যা নাই, কিন্তু এখন সমাপ্তিকরণ কীভাবে করব, এটাও ভাইয়া খুব সিম্পল। ঠিক আছে? দেখো, ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আমরা অনেকে ভুল করে ফেলি ট্রান্সলেশনের সাথে মিলায়া। সেটা কি ভুল করি? আমরা মনে করি সমাপ্তিকরণ মানেই তো আমার মাথার মধ্যে কি চলে আসতেছে ভাইয়া, ওই যে কথাগুলো মাথায় চলে আসতেছে যে সমাপ্তিকরণ মানেই এখানে হয়তো বা ইউ এ অথবা ইউ এ জি অথবা ইউ জি এ এগুলো থাকবে, এই কোডনগুলো থাকবে। কিন্তু না, এগুলো তো ভাই ট্রান্সলেশনের পড়া, এগুলো তো ট্রান্সক্রিপশনের পড়া না। ঠিক আছে? সো প্রকৃত কোষের ক্ষেত্রে ট্রান্সক্রিপশনের যখন আমরা শেষ করব, এটা বেসিক্যালি এরকম শেষ হবে না। ঠিক আছে? সো কীভাবে শেষ হবে আমি একটু বুঝাই। সেটা হচ্ছে খুব সিম্পলি মাথায় রাখবা, যেখানে ট্রান্সক্রিপশন শেষ করার কথা ওখানে হচ্ছে একটা কি থাকবে, ওখানে হচ্ছে সিরিয়ালি, অর্থাৎ এরকম করে সিরিয়ালি হচ্ছে কি থাকে, অ্যাডিনিন থাকে, মানে একসারি অ্যাডিনিন থাকে। তাহলে তুমি একটা জিনিস ভাবো না, ও হচ্ছে সিরিয়ালি বিভিন্ন রকমের কোডগুলোকে সে স্ক্যান করে করে এমআরএনএ তৈরি করতেছে, কিন্তু প্রতিমধ্যে যাওয়ার সময় সে দেখলো কি একসারি অ্যাডিনিন। যে মাত্র সে একসারি অ্যাডিনিন দেখলো, সে মাত্র সে বেসিক্যালি কি কোড করা শুরু করবে, ইউরাসিল কোড করা শুরু করবে। আর যে মাত্র সে ইউরাসিল কোড করা শুরু করবে, তখনই সে বুঝে গেছে যে আমার খেলা এখানেই শেষ, আমার এখানেই থামা লাগবে। তাহলে বুঝতে পারছো সমাপ্ত কিভাবে হয়? ক্লিয়ার? তাহলে যেখানে এরকম অ্যাডিনিনের একসারি থাকবে সেখানে বেসিক্যালি সে সমাপ্ত হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, একটু ক্লিয়ার? তাহলে আমরা বেসিক্যালি সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ সব পড়ে ফেলছে ট্রান্সক্রিপশনে। বাট আমরা এখন যে এমআরএনএটা ফাইনালি পাইলাম, এটা কি আসল এমআরএনএ? এই যে আমরা এখানে ফাইনালি যে এমআরএনএটা আমরা বের করলাম, এটা কি আসল এমআরএনএ? না। এটা কি? এটা হচ্ছে প্রি এমআরএনএ। অর্থাৎ এটাকে এখন আমার কি করতে হবে, এটাকে এখন আমার সাইজ করতে হবে, এটাকে আমার শেপ দিতে হবে, এটাকে আমার ম্যাচুরিটি আনতে হবে। এটাকে আমরা বলতে পারি ম্যাচুরিটি, বা এক কথা বলতে গেলে এটাকে আমার পরিমার্জন করতে হবে। ঠিক আছে? তাহলে আপাতত যে এমআরএনএ পাইলাম এটাকে আমরা বলবো প্রি এমআরএনএ। এখন আমরা আসি, এটাকে আমরা কি করব, পরিমার্জন করব। তাহলে পরিমার্জন দেখবা তোমার বইয়ের মধ্যে 3টে আছে। সো 3টে কিন্তু আমার ভালো করে লাগতে হবে। সো আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ আমরা তৈরি করব। এটার জন্য 3টা পরিমার্জন। প্রথম আসি প্রথম পরিমার্জনে। ক্লিয়ার? প্রথমে আসি প্রথম পরিমার্জনে। তাহলে একটা জিনিস চিন্তা করো না, এই যে ভাই আমি এমআরএনএ তৈরি করলাম, এটা যে এমআরএনএ তৈরি করছি, আমার এমআরএনএটাকে করতে হবেটা কি দেখি বলো তো? আমার এমআরএনএটাকে নিউক্লিয়াস থেকে বের করে সাইটোপ্লাজমে রাইবোজোমের ভিতরে নেওয়া লাগবে।
তাই না? কি করা লাগবে? সাইটোপ্লাজমে রাইবোজোমের ভিতরে নেওয়া লাগবে, কারণ আমরা জানি রাইবোজোমের মধ্যেই কি হবে, পরবর্তী প্রসেসটা হবে, অর্থাৎ ট্রান্সলেশনটা হবে। ঠিক আছে? তাহলে এই যে আমরা একটা জিনিসটাকে যে সাঁতরায়া পানির মধ্যে সে যে রাইবোজোমে যাবে, তার মধ্যে কিছু পরিমার্জন দরকার আছে না? অবশ্যই দরকার আছে। সো আমরা বেসিক্যালি প্রথম পরিমার্জনে কি করব, তার মধ্যে পিছনে একটা লেজ লাগাবো। ঠিক আছে? ধরো এটা হচ্ছে একটা এমআরএনএ, সাপোজ ধরো ভাই এটা হচ্ছে একটা এমআরএনএ। সো এই এমআরএনএর পিছনে আমরা কি লাগাবো? লেজ লাগাবো। এই লেজটাকে আমরা বলতে পারি পলি এ টেইল। অবভিয়াসলি এটা কোন মুখী? এটা হচ্ছে 3 প্রাইম মুখী। তাহলে যেটা 3 প্রাইম প্রান্ত সেদিকে আমরা কি লাগাবো? একটা লেজ লাগাবো। তাহলে লেজটা কি? লেজটা হচ্ছে বেসিক্যালি 50 থেকে 150টা অ্যাডেনিন দিয়ে তৈরি। ঠিক আছে? অ্যাডেনিন যে নিউক্লিওটাইড সেটা দিয়ে কি 50 থেকে 150টা অ্যাডেনিন দিয়ে আমরা বেসিক্যালি কি তৈরি? লেজটা তৈরি, যেটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি পলি এ টেইল। তাহলে আমরা পিছনে একটা টেইল বা লেজ লাগাই দিলাম, তাহলে আমরা পলি এ টেইল পেয়ে গেছি। ঠিক আছে? আচ্ছা, তারপর ধর আমরা ভাইয়া পলি এ টেইল তো পেয়ে গেলাম, এখন আমার কি করতে হবে? এখন আমার পরিমার্জন 2 করতে হবে। ঠিক আছে? তাহলে পরিমার্জন 2তে ভাইয়া আমরা কি করব? পরিমার্জন 2তে দেখো ভাইয়া লেজ লাগালে কি হবে? আমার একটা মাথা লাগাইতে হবে না, যেটা একটা ডিরেকশন ইন্ডিকেট করবে কোথায় যাওয়া লাগবে, তাই না? সো আমার বেসিক্যালি সেজন্য একটা পরিমার্জন 2তে একটা কি করতে হবে? মাথা লাগাইতে হবে। সো মাথাটা যদি আমরা একটু চিত্র আঁকি, সাপোজ মাথাটা হচ্ছে অনেকটা এরকম হয়, এই যে এরকম হয়ে এরকম করে একটা মাথা তৈরি করে। ঠিক আছে? এই মাথাটার মধ্যে কি থাকে? অনেকগুলা গুয়ানিন থাকে। ঠিক আছে? এটাকে আমরা একদম যদি অ্যাব্রিভিয়েশন মানে পুরোপুরি বলি, তাহলে এটাকে আমরা উল্লেখ করতে পারি 7 মিথাইল গুয়ানোসাইন বা গুয়ানিন। ঠিক আছে? তাহলে আমরা এটাকে বলতে পারি ক্যাপ, যেটা আমরা কোন প্রান্তে তৈরি করতেছি? 5 প্রাইম প্রান্তে। তাহলে 5 প্রাইমে একটা আমরা ক্যাপ দিলাম, যেটাকে আমরা বলতে পারি হেড। ঠিক আছে? হেড বা ক্যাপ। আর পিছনে আমরা একটা টেইল দিলাম, যাকে আমরা বলতে পারি 3 প্রাইম টেইল। তাহলে আমরা পরিমার্জন 1 একটা কাজ করছি, পরিমার্জন 2তে একটা কাজ করছি। এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট, পরিমার্জন 3 থেকে গেছে। ঠিক আছে? 3টা বুঝতে হবে আমাদের। দেখো আমরা যে কন্টিনিউয়াস যে আমরা এখানে যে কোডন লাগাইলাম, এই যে কোডন লাগাইলাম, ঠিক আছে? কোডন লাগাইলাম, কোডন দিলাম। সো দেখা যায় ভাই কি জানো, এই যে আমি একটা নির্দিষ্ট শেপ করে আঁকতেছি, তোমরা একটু বোঝার ট্রাই করো। তুমি একটা জিনিস লক্ষ্য করতেছো, সেটা হচ্ছে আমি যে এখানে কোডনগুলো দিলাম, এই কোডনের মধ্যে কিন্তু আমি কিছু জায়গায় ফাঁকা রাখছি, তাই না? যেখানের মধ্যে কোনো কি নাই, যেখানের মধ্যে কোনো কোডন নাই। তাহলে ভাইয়া যেখানের মধ্যে কোডন নাই, ওই কোডনগুলোকে আমার সরাই ফেলতে হবে না? তাহলে আসলে পরিমার্জন 3তে আমরা আরেকটা চিত্র দিয়ে পড়ি। তাহলে একটা জিনিস চিন্তা করো, সাপোজ ধরো ভাইয়া আমি একটা তোমার ডিএনএ আঁকলাম, সাপোজ ধরো ডিএনএ আঁকলাম, কিংবা ধরো আমি একটা আরএনএ আঁকছি। খুব সিম্পলি চিন্তা করো, ধরো ভাইয়া আমি একটা আরএনএ আঁকছি, সাপোজ ধরো ভাইয়া এটা আমি একটা আরএনএ আঁকছি। ঠিক আছে? এখন এই আরএনএর মধ্যে তোমরা চিন্তা করো, আমার এই যে এখানে ধরো 3টে আছে, তারপর ধরো এখানে 3টে আছে, এখানে 3টে আছে। ঠিক আছে? আচ্ছা ধরো এগুলো আছে, বাদ বাকি আরও বহুত কিছু আছে। তাইলে এই যে মাঝখানে, তার মানে এটাকে ধরো আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করলাম একটু পর্যন্ত, সাপোজ এভাবে করে একটা লাইন দিলাম, লাইন দিয়ে ধরো এটাকে আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করছি। ধরো এটা একটা পয়েন্ট, তারপর এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ক্লিয়ার? ধরো আমরা একটা পয়েন্টে ভাগ করছি। ধরো এই পয়েন্টটাকে আমরা বলি 1, এটাকে বলবো 2, এটাকে বলবো 3, যারা হচ্ছে এদের তথ্যগুলো বহন করতেছে। ঠিক আছে? আচ্ছা একটা জিনিস চিন্তা করো, তাইলে এই যে পয়েন্টগুলোর মাঝখানে যে এই জায়গাটা, এটা খালি। ঠিক আছে? এখানে এই জায়গাটাও খালি। বুঝছো? তার মানে এই জায়গাগুলোকে, অর্থাৎ যেখানে আমার কোডন আছে, এই জায়গাগুলোকে আমরা বলতে পারি না ইফেক্টিভ পার্ট, যেগুলো বেসিক্যালি আমার কি বহন করতেছে? কোডন বহন করতেছে। ঠিক আছে? এই যে ইফেক্টিভ যে অংশগুলো, অর্থাৎ যেগুলো অ্যাকচুয়াল আমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কোডনগুলো বহন করে, তাদেরকে আমরা বলবো ইন্ট্রন। কি বলবো? ইন্ট্রন। ঠিক আছে? অর্থাৎ যেখানে কোডন থাকে তাদেরকে আমরা বলবো ইন্ট্রন। আর যেখানের মধ্যে খালি থাকে, অর্থাৎ যেখানে কোডন থাকে না, যেখানে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বা কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কোডন কিছুই থাকে না, তাকে আমরা বলবো এক্সন পার্ট বা এক্সন। তাহলে আমার একটা খুব সিম্পল একটা তোমার মাথায় কি আসতেছে ভাইয়া, আমি ইন্ট্রনগুলোকে রাখবো এবং এক্সনগুলোকে মাঝখান থেকে কেটে কেটে ফেলে পরে ইন্ট্রনগুলোকে একসাথে করে ফেলবো। তাহলে আমরা একটা ম্যাচিউর, একটা পুরোপুরি চূড়ান্ত এমআরএনএ পেয়ে যাচ্ছি। এটা আমার করতে হবে না? হ্যাঁ অবশ্যই করতে হবে। তাহলে আমার কি করতে হবে? এক্সনগুলোকে কেটে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে এক্সনগুলোকে আমার কি করতে হবে? কেটে ফেলতে হবে। এখন ভাইয়া এক্সনগুলোকে কেটে ফেলবো আমরা কি দিয়ে? এই যে কেটে ফেলা মানে কি? কেটে ফেলা মানে কি? স্প্লাইসিং করা, তাই না? কেটে ফেলা মানে কি? স্প্লাইসিং করব। তাহলে স্প্লাইসিং করার জন্য একটা এনজাইম দরকার হয়, যাকে আমরা বলি স্প্লাইসিওসোম এনজাইম।
ঠিক আছে, কোন এনজাইম লাগে? স্প্লাইসিওজোম এনজাইম। এই স্প্লাইসিওজোম এনজাইমটা কি দিয়ে তৈরি হয়েছে জানো? এই স্প্লাইসিওজোম এনজাইমটা তৈরি হয়েছে এই যে প্রি এমআরএনএ, যেটা এটা তো প্রি এমআরএনএ, এখনো চূড়ান্ত হয় নাই। সো প্রি এমআরএনএ সাথে হচ্ছে স্মল নিউক্লিয়ার আরএনএ, ঠিক আছে, যেটাকে আমরা এসএনআরএনএ বলতে পারি। এই দুইটা একক একসাথে হয়ে স্প্লাইসিওজোম এনজাইমটা তৈরি করছে, যেটা হচ্ছে বেসিক্যালি এক্সনের পার্টগুলো, অর্থাৎ যেগুলো ইফেক্টিভ না, ওই ইফেক্টিভ না পার্টগুলো কেটে ফেলে এবং ইন্ট্রনগুলোকে একটার সাথে একটা লাগাই দেয়। ক্লিয়ার? তাহলে যদি ইন্ট্রনটাকে একসাথে লাগাই দেয়, তারপর মাথায় একটা আমরা ক্যাপ দিয়ে দিছি, পিছনের দিকে আমরা একটা লেজ দিয়ে দিছি, তাহলে 3টা পরিমার্জন আমার শেষ এবং ফাইনালি আমরা একটা চূড়ান্ত এমআরএনএ পেয়ে গেছি। এটাই আমার ওভারঅল ট্রান্সক্রিপশনের প্রসেস। ক্লিয়ার? তাহলে ট্রান্সক্রিপশন করে আমার এখন কাজ কী হবে? এখন হচ্ছে আমার ট্রান্সলেশন করতে হবে। সো আমরা ট্রান্সলেশনটা করার জন্য আমার কি নিউক্লিয়াসে করব? না, আমরা জানি ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশনটা নিউক্লিয়াসে হয়, বাট ট্রান্সলেশন যেটা সেটা কোথায় হয়? সাইটোপ্লাজমে হচ্ছে, সাইটোপ্লাজমের রাইবোজোমের মধ্যে হচ্ছে, যেটা আমরা বেসিক্যালি কী করি? এমআরএনএর মধ্যে যে তথ্যগুলা সেগুলাকে প্রোটিনে কনভার্ট করি, কারণ প্রোটিন মানেই জীবনের ভাষা, প্রোটিন মানেই আমাদের বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া। তো এটাই আমাদের মূল উদ্দেশ্য, ঠিক আছে? তাহলে আমরা ট্রান্সক্রিপশন ভাই পুরো বুঝে গেছি না? সো বইয়ের মধ্যে যে চিত্রগুলো দিছে, যে কোনো একটা চিত্র সিলেক্ট করে ওটা পরীক্ষা দিয়ে দিবা। আর আমি তোমাকে যে চিত্রটা এঁকে দিছি, ওই যে ছাজ অনুযায়ী যে চিত্রটা আঁকছি, কোনটা আঁকছি ভাই দেখা একটু। এই যে ভাই আমি তোমাকে এই যে চিত্রটা দিলাম না, এই চিত্রটা আঁকবা, তাহলে তুমি ফুল 4-এ 4 3-এ 3 যাই আসুক না কেন তুমি পারবা। তাহলে ভাই আমাদের ট্রান্সক্রিপশন পদ্ধতি পুরাপুরি শেষ হইল। এখন হচ্ছে আমরা একটা পদ্ধতি পড়বো, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এটা তো আমরা আগেও শুনছি, তাই না? রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি? ট্রান্সক্রিপশনটাকে উল্টায় দিব। তাহলে বেসিক্যালি আমরা কি করতেছি রিভার্স ট্রান্সক্রিপশনে? আমরা আরএনএ থেকে উল্টা কি করতেছি? ডিএনএ তৈরি করতেছি। কথা হলো ভাই কেন কেন আমার আরএনএ থেকে ডিএনএ তৈরি করা লাগতেছে? সেটা হচ্ছে কাজের সুবিধার জন্য। যেমন সেটা করা হয়েছে করোনা ভাইরাসে। সো করোনা ভাইরাস যাদের হয়েছে, অর্থাৎ করোনা দিয়ে যারা ইনফেক্টেড হয়েছো, তাদের ক্ষেত্রে দেখবা তোমরা যখন টেস্ট করতে গেছো হসপিটালে, তোমাদের একটা নেজাল সোয়াব নিছে না? নেজাল সোয়াবটাকে কালেক্ট করে পরীক্ষা করছে না? সো পরীক্ষা করার পদ্ধতিটার নাম হচ্ছে পিসিআর পরীক্ষা, পলিমারেজ চেইন রিয়াকশন পরীক্ষার মাধ্যমে ডিটেক্ট করে যে আসলে তোমার করোনা ভাইরাসের জীবাণুটা আছে কিনা। সো মজার বিষয় হচ্ছে কি জানো? এই যে তোমার আরএনএ, দেখো আমাকে বলো, আরএনএ থেকে কি কখনো প্রোটিন তৈরি করা সম্ভব? যেটা এখনো ইম্যাচিউর, অবভিয়াসলি সম্ভব না, অথবা হইলেও এটা খুবই টাফ। সো করেটা কি জানো? সেটা হচ্ছে ধরো দুইটা আরএনএ স্ট্রেন, ধরো এটা একটা আরএনএ স্ট্রেন, ধরো এটা আরেকটা, নিচে আরেকটা আরএনএ স্ট্রেন। এই আরএনএ স্ট্রেনটাকে এটার সাথে আমরা লাগাই দিব, ঠিক আছে? কি দিয়ে লাগাবো? রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম দিয়ে। এখানে এনজাইম আছে, এনজাইমটার নাম কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম। তাহলে এনজাইমটা অবশ্যই মুখস্থ করতে হবে। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমটা কি করে? দুইটা আরএনএকে একসাথে লাগাই দেয়। তাহলে এটা এখন কিসে কনভার্ট হয়ে গেছে? ডিএনএ হয়ে গেছে। এখন এই ডিএনএ থেকে আমরা কি তৈরি করব? ডিএনএ থেকে অ্যাজ ইউজুয়াল ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করব, আবার এমআরএনএ থেকে আমরা কি তৈরি করব? প্রোটিন তৈরি করব। এই প্রোটিন থেকে আমরা বুঝতে পারবো যে তোমাকে আসলে করোনা আক্রমণ করছে কিনা, কারণ আমরা জানি প্রোটিন মানে আমাদের বাহ্যিক বৈশিষ্ট্য, শুধু আমাদের না, যে কোনো কিছুর, জীবাণু হইতে পারে, ভাইরাস, ব্যাকটেরিয়া, যে কোনো কিছু। সব কিছু বুঝতেছো না? হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের সব কিছু ভালোভাবে শেষ হবে। তাহলে ভাই আমরা রিভার্স ট্রান্সক্রিপশনটা পড়ে ফেলছি। এখন আমরা সেন্ট্রাল ডগমা নামে একটা কথা আছে, যেটা আমরা বেসিক্যালি খতে বেশি আসে কোয়েশ্চেনটা, বলতে কি বুঝো? যে সেন্ট্রাল ডগমা বলতে কি বুঝো? সো ভাইয়া এটা একটা লাইন দিয়ে মাথায় রাখবে, এটা একটা লাইন, কখনো বলবা না একটা ওয়ার্ড। সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা মানে হচ্ছে তথ্য প্রবাহ। কি লিখছি? সেন্ট্রাল ডগমা মানে হচ্ছে তথ্য প্রবাহ। এই লাইনটা কখনো ভুলবা না। এটা তো অলরেডি চিত্রটা আমি আগেও আঁকছি, তাই না? যে ডিএনএ থেকে রেপ্লিকেশন পদ্ধতিতে আবার ডিএনএ হচ্ছে, সেখান থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ হচ্ছে, আর আমি আর লিখতেছি না, আরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে প্রোটিন তৈরি হচ্ছে। সো বেসিক্যালি আমাদের কি হচ্ছে? তথ্যটা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তথ্যটা প্রবাহিত হয়ে আলটিমেটলি তথ্যটা প্রকাশ হচ্ছে। এই জিনিসটাকে আমরা বলবো জীববিজ্ঞানের, অর্থাৎ জীবের কেন্দ্রীয় প্রত্যয়, বা এটার ইংলিশ নামটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। এবং এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের পুরা ইউনিভার্সটা টিকে আছে, তাই না? পুরো ইউনিভার্সের যে সিরিয়ালিটি, এটা এটার মাধ্যমে মেনটেন হচ্ছে। খুব ক্লিয়ার, তাই না? এটা তো বুঝছো কেন কি? আচ্ছা, তাহলে ভাই আমরা মোটামুটি বুঝে গেছি। এখন আমরা ট্রান্সক্রিপশন, এটা বেসিক্যালি এখানে লিখতে একটু ভুল করছে, ট্রান্সলেশন, যেহেতু আমরা ট্রান্সক্রিপশন পড়ে ফেলছি, আমরা ট্রান্সলেশন নিয়ে জানার আগে, একে তো সবাই চিনো তাই না? যারা বেসিক্যালি ইংলিশ সিরিজ দেখো তারা বেসিক্যালি চিনো। আচ্ছা, হোয়াট এভার, এটার ওর একটা খুব সুন্দর একটা রোমান্টিক একটা সিরিজ আছে, এত কিছু বলে লাভ নেই, দি অফিস নাম আর কি, 2007-এর মেবি, অনেক আগের। আচ্ছা, খুব সুন্দর এটা। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এখন পড়বো আমরা ট্রান্সলেশন নিয়ে জানার পূর্বে আমাদের অবভিয়াসলি জেনেটিক কোড এবং জিন সম্পর্কে একটু ধারণা রাখতে হবে,
ঠিক আছে? তাহলে এখন আমরা আসো জেনেটিক কোড বা জিন এই জিনিসগুলা কি, বা তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, ভাইয়া আপনি যে বারবার বলতেছেন 3টা কোডন 3টা কোডন, কেন আমার 3টা কোডনই লাগতেছে? এই কোয়েশ্চেনটাও তো অনেকের আসে, তাই না? কেন ভাই শুধু আমি 3টা করতেছি, কেন আমি 4টা নিচ্ছি না? এই কোয়েশ্চেনটা আসে না তোমাদের? আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা জেনেটিক কোড এবং জিন সম্পর্কে একটা ধারণা নিব। আর জিন সম্পর্কে যদি আমি কিছু বলি, আশা করি তোমরা জিন সম্পর্কে মোটামুটি জানো। সেটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে একক, তাকে আমরা কি বলি? বেসিক্যালি জিন বলতেছি, ঠিক আছে? এটা সম্পর্কে এটা আশা করি তোমরা জানো। এবং একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, জিনটা তো আমরা জানি পুরোপুরি একটা প্রাকৃতিক জিনিস, তাই না? বাট ইন্ডিয়ান একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে হরগোবিন্দ খোরানা। এগুলো লাইনগুলো বই কষ্ট করে দাগায় ফেলবা, ঠিক আছে? দেখো বই লাইনটা আছে, হরগোবিন্দ খোরানা। উনি হচ্ছে সর্বপ্রথম কৃত্রিম জিন সংশ্লেষণ করছে এবং এই কারণে উনি কিন্তু নোবেল পুরস্কার পাইছে। সো এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট, তাই না? আচ্ছা, সো জিন, এবং আমরা জানি ডিএনএর মধ্যে সবখানে যে জিন থাকবে এমনটা কিন্তু না, তাই না? ধরো টোটাল একটা যদি আমি ডিএনএ চিন্তা করি, ওই ডিএনএর মধ্যে নির্দিষ্ট কিছু পোর্শনে হচ্ছে আমার কি জিন থাকে। এবং এক একটা জিন মানে আমি বলতে পারি, ধরো আমার হাইট, আমার যেগুলো অ্যাজ ইউজুয়াল বলতেছে, হাইট, আমার কালার, আমার চোখের কালার, আমার স্কিন কালার, এগুলা। সো ডিএনএ সবখানে জিন থাকে না। ডিএনএ যে জায়গায় জিন থাকে ওই জায়গাটাকে আমরা কি বলি? ওই স্থানটাকে আমরা বলি লোকাস। সো আশা করি এইসব কথা আমি আগেও বলছি, এখন আবার বলতেছি, তোমরা আশা করি এগুলো জানো। এখন আমরা একটু এক্সট্রা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে জেনেটিক কোডন সম্পর্কে কিংবা জেনেটিক কোড সম্পর্কে। আমি তোমাকে এটা একটু বেসিক থেকে বোঝানোর ট্রাই করতেছি, একটু বোঝার ট্রাই করো। সেটা হচ্ছে খুব ডিপ একটা জিনিস। সেটা হচ্ছে দেখো দেখো ধরো ডিএনএর মধ্যে কিছু তথ্য গ্রথিত আছে। সাপোজ ধরো এটাকে আমি ডি এ বি দিয়ে প্রকাশ করলাম। খুব সিম্পলি চিন্তা করো, ডি এ বি দিয়ে প্রকাশ করলাম। ধরে নাও এক একটা আমাদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, যেগুলো ডিএনএর মধ্যে তথ্যগুলো গ্রথিত আছে, ঠিক আছে? তাহলে এইটুকু আমরা বুঝছি। এখন হয়টা কি জানো, এই যে ধরো ডি এর জন্য একটা করসপন্ডিং নাম্বার ধরো 1 সিলেক্ট করো, এ এর জন্য 2 সিলেক্ট করো, বি এর জন্য 3 সিলেক্ট করো, করতে বলছি, সো করো। এখন হচ্ছে আমরা কি করব জানো, ডিএনএর তথ্যগুলোকে আমরা কি করব? আরএনএতে এনকোড করব। কি বলছি কথাটা বোঝার ট্রাই করো। ডিএনএর যে ড্যাবের যে তথ্যগুলা, সেগুলোকে আমরা আরএনএতে এনকোড করব। এই এনকোড মানে কি তোমরা কি জানো? এনকোড মানে কি? এনকোড মানে হচ্ছে কোনো একটা জটিল জিনিসকে, ধরো ডি মানে ধরো চোখের রং, এটা অনেক জটিল একটা জিনিস। সো কোনো একটা জটিল জিনিসকে আমরা সরলীকৃতভাবে মনে রাখার জন্য আমরা একটা এনকোড একটা পদ্ধতি ইউজ করি। যেমন ধরো ডি মানেই 1, এটা আমাকে সেট করা আছে, এই জিনিসটাকে আমরা বলবো এনকোড, ঠিক আছে? এনকোড করা। সো বেসিক্যালি ডিএনএ কিন্তু এমআরএনএতে তার তথ্যগুলা, ধরো এটা হচ্ছে ডিএনএ, ধরো ডিএনএ। সো ডিএনএ কিন্তু এই যে ড্যাবের যে তথ্যগুলা, এগুলো এমআরএনএতে বেসিক্যালি সে কী করে? কপি করে, ঠিক আছে? সো সে কপি করবে কি ডি এ বি ধরে? না, সে কপি করবে বেসিক্যালি, ধরো এটা হচ্ছে এমআরএনএ সূত্র না, সে বেসিক্যালি কপি করবে হচ্ছে 1 2 3 দিয়ে, ঠিক আছে? বোঝার ট্রাই করো। তাহলে এমআরএনএতে এই যে ড্যাবের যে তথ্যগুলো, সেগুলো কপি থাকবে কি 1 2 3 হয়ে। এই জিনিসটাকে বলবো আমরা এনকোড করা, ঠিক আছে? তাহলে এনকোড করার কিন্তু আরেকটা নাম আছে। ধরো এনকোড করাটাকে আমরা এভাবে বুঝতে পারি যে এনক্রিপ্টেড করা। এনক্রিপ্টেড মানে তথ্যকে গোপন করে ফেলা। ধরো ডিএনএর যে তথ্যটা, সেটা তো বিশাল একটা বৈশিষ্ট্য, সেটাকে আমি একটা নির্দিষ্ট ওয়েতে এনকোড করলাম। অর্থাৎ এনকোড করে আমি 1 2 3 এভাবে করে জিনিসটাকে এনকোড বা এনক্রিপ্টেড করলাম, বা আমি তথ্যটাকে গোপন করলাম। পরে আমি কি করব? এমআরএনএ থেকে আমি কি তৈরি করব? প্রোটিন তৈরি করব। সো এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি করব, তখন আমার বৈশিষ্ট্যটাকে আবার এক্সপোজ করা লাগবে না? সো এক্সপোজ করার জন্য আবার আমি এখান থেকে ধরো 1 2 3 মানে আমি কি জানি, প্রোটিনের ক্ষেত্রে আবার তথ্যগুলো প্রকাশ পাবে ড্যাব, ঠিক আছে? ওই ড্যাব মানে এখন প্রত্যেকটা ডি মানে আমরা জানি ধরো হাইট, আর এ মানে আমাদের চোখের রং, আর বি মানে ধরো আমাদের চুলের রং। তাহলে এটা আবার প্রোটিন ওয়েতে জিনিসটা প্রকাশ পাবে। অ্যান্ড এই কারণটার জন্য বেসিক্যালি আমাদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সিরিয়ালি হওয়া লাগে। তাহলে বুঝতে পারছো জেনেটিক কোড জিনিসটা কি? এই যে ভাইয়া আমি এখানে যে 1 2 3 দিয়ে জিনিসটাকে প্রকাশ করলাম, এই জিনিসটাকে আমি একটা জেনেটিক কোড বলতে পারবো। আমরা তো জানি এনকোড করার জন্য কিছু নির্দিষ্ট কোড লাগে না, ওটাকে আমরা আমাদের যেহেতু জীববিজ্ঞানের ক্ষেত্রে জিনিসটাকে আমরা জেনেটিক কোড হিসেবে প্রকাশ করব, যেহেতু এটা জেনেটিক কাজে ভূমিকা রাখে, জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফারের ভূমিকা রাখে, দ্যাটস ওয়াই এটাকে আমরা জেনেটিক কোড বলবো। সো আমরা আমাদের মতো করে জিনিসটা বোঝার ট্রাই করছি। তাহলে বুঝছো না জিনিসটা কি? তার মানে এই যে 1 2 3 মানে অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো চিন্তা করি, ধরো এ ইউ জি, এই জিনিসগুলা ক্লিয়ার? তাহলে ধরো 1 2 3 মানে এ ইউ জি, এই জিনিসগুলা, যেগুলো আবার যখন প্রোটিন হবে তখন একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড কোড করবে। তাহলে এই এ ইউ জি যেমন ধরো একটা অ্যামাইনো অ্যাসিড কোড করে, যাকে আমরা ধরো জানি নামটা হচ্ছে কি মিথিওনিন, তাই না?
কি অ্যামাইনো অ্যাসিড কোড করে মিথিওনিন। এই যে মিথিওনিন সে তো একা একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, কিন্তু এখানে অনেকগুলো আরও অনেক কোড আছে না, সো অনেকগুলো কোড মিলে এক একটা অ্যামাইনো অ্যাসিড তারা লাগবে। ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড A2, আরেকটা অ্যামাইনো অ্যাসিড A3, সো লেগে লেগে ফাইনালি প্রোটিন তৈরি করবে। আমরা জানি অ্যামাইনো অ্যাসিডের যে চেইন, সে চেইনটাকে আমরা বলি পলিপেপটাইড চেইন, আর পলিপেপটাইড মানেই হচ্ছে প্রোটিন। তাহলে মোটামুটি জেনেটিক কোড কোন জায়গায় লাগে এই জিনিসটা কিন্তু আমরা বুঝে গেছি না। আচ্ছা, এখন ধরো ভাইয়া বুঝছো তো অনেক ভালো কথা, এখন আমরা একটু সামনের দিকে এই যে ধরো জিন, জিন মানে কিন্তু এই জিন না, কিন্তু ভাইয়া এই জিনের মধ্যে কিন্তু কাজ করে সে, তাই না? ছোট্ট একটা তার কোডের মধ্যে বৈশিষ্ট্য, অথচ সেটা আমাদের কত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করতেছে, তাই না? এবং এই প্রত্যেকটা স্থানকে আমরা কিন্তু লোকাস বলতে পারি। আচ্ছা, এখন আমরা জিনকে বিভিন্ন রকমভাবে প্রকাশ করি, এটা হচ্ছে কিন্তু প্রকৃত কোষে, ঠিক আছে? প্রকৃত কোষে আমরা জিনকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, এবং প্রত্যেকটা জিনিস আমাদের এইচএসসির জন্য বলি বা ইন ফিউচার মেডিকেলের জন্য বলি বা ভার্সিটির জন্য বলি খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ হিসেবে কাজ করে। যেমন এগুলো নামের সাথে মিল আছে। ধরো যে জিনের নাম হচ্ছে র্যাকন, ঠিক আছে? র্যাকন এটা হচ্ছে কী করে, র্যাকনের আর দিয়ে মাথায় রাখবে, সেটা হচ্ছে রিকম্বিনেশনের একক হিসেবে কাজ করে, অর্থাৎ এটা রিকম্বিনেশনে হেল্প করে। যেটা হচ্ছে মিউটন জিন, সেটা কিসে হেল্প করবে, সেটা হচ্ছে যে বলছি মিউটেশন করে, ওই মিউটেশনের একক হিসেবে কাজ করে। যেটা রেপ্লিকন, সেটা হচ্ছে রেপ্লিকেশনে সাহায্য করবে। আর এই আর এই সিস্টনটা হচ্ছে আমাদের মেইনটা, ঠিক আছে? সিস্টনটা হচ্ছে আমাদের প্রধানটা। এই সিস্টনটা হচ্ছে জিন যে কাজ করবে, জিন যে তার বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ করবে, এই পুরো জিনিসটা নিয়ন্ত্রণ করে কিন্তু সিস্টন, অর্থাৎ এই হচ্ছে মেইন, সেটাকে আমরা বলি জিনের কার্যের একক। তাহলে ভাইয়া প্রকৃত কোষের ক্ষেত্রে জিনিসটা আমরা বুঝছি না। আচ্ছা, এখন আমাদের আবার বিভিন্ন রকম কাজের ভিত্তিতে কিন্তু জিনের নাম আছে, ঠিক আছে? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিন আছে, যেমন লিথাল মানে আমরা জানি মারণ জিন, ঠিক আছে? এই জিনিসটা তোমরা পড়বা হচ্ছে আমাদের 11 নম্বর চ্যাপ্টারে জিন তত্ত্বে, জিনিসটা ভালো করে পড়বা। আমাদের একটা লিথাল জিন আছে, ধরো ওই যে আমরা বলি না হিমোফিলিয়া, হিমোফিলিয়া নামটা শুনছো কে কে, দেখি বলো তো, হিমোফিলিয়া কে কে শুনছো? এই যে হিমোফিলিয়া একটা রোগ আছে না, এই রোগটা কিন্তু লিথাল জিনের জন্য হয়, ঠিক আছে? লিথাল জিন বা মারণ জিন, অর্থাৎ এই জিনটা এনিহাও যদি বাচ্চার দেহে উপস্থিত হয়, তাহলে ওই বাচ্চাটা এনিহাও এ ধরো হিমোফিলিয়া বা বিভিন্ন একটা সমস্যায় ভুগে আলটিমেটলি মারা যেতে পারে, ঠিক আছে? বা লিথালিটি, লিথালিটি মানে কি, কোনো কিছু মেরে ফেলা। আর অঙ্কোজিন মানে যেটা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, জাস্ট মেইন লাইনটা মাথায় রাখবা। সেক্স ক্রোমোজোমাল জিন মানে ওই যে এক্স আর ওয়াই, যেটা হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে যে জিনটা। আর ট্রান্স জিনটা হচ্ছে একটা জিনিসই মাথায় রাখবা, সেটা হচ্ছে ধরো বিজ্ঞানীরা একটা কাজ করছে জাপানে, সেটা হচ্ছে তারা একটা জ্যাপনিকা, ধানের নাম হচ্ছে জ্যাপনিকা, জ্যাপনিকা টাইপ ওই ধানের মধ্যে সে কী করছে জানো, জাপানের মধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক কিন্তু কী খায়, ভাত খায় কিন্তু ওখানকার মানুষ। সো ওরা কী করছে, ওখানকার মানুষের দেখতেছে ভিটামিন এর যথেষ্ট অভাব, ওখানে অনেক মানুষই রাতকানায় ভুগে, ঠিক আছে? সো ওরা একটা কাজ করছে, ওরা হচ্ছে ধানের মধ্যে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে ধানের মধ্যে ভিটামিন এটা প্রবেশ করাই দিছে, ঠিক আছে? এবং এই যে ভিটামিন এটা যে তারা নিল, সেটা কিন্তু তারা আরেকটা জায়গা থেকে নিছে। সো বেসিক্যালি আমাদের কোনো একটা, এটা মাথায় রাখবে এভাবে, বেসিক্যালি কোনো একটা উদ্ভিদ বা সেটা প্রাণী হইতে পারে, ঠিক আছে? কোনো একটা উদ্ভিদ বা প্রাণী থেকে আমরা একটা জিনকে কালেক্ট করে সেটা যদি আরেকটা প্রাণী কিংবা আমরা এটা প্রাণী রশ্মিকা দীর্ঘিকা যায় মন চাই দাও, এখন রশ্মিকাটা বেশি কারেক্ট। আচ্ছা, প্রাণী এবং উদ্ভিদের মধ্যে যদি ট্রান্সফার করি, এটাকে আমরা বলবো ট্রান্সজিন। এখন তুমি ক্লিয়ার হয়েছো না জিনিসটা, একটা উদাহরণ দিয়ে বুঝাইছি। আচ্ছা, তারপর আমরা খণ্ডিত জিন। খণ্ডিত জিন মানে ওই যে আমরা এমআরএনএতে পড়ছি না, ইন্ট্রন আছে, একজন আছে। সো যে জিনের মধ্যে বেসিক্যালি টোটাল চেইনের মধ্যে ইন্ট্রন একজন সব কিছু আছে, তাকে আমরা খণ্ডিত জিন বা ইংলিশে বলি স্প্লিট জিন। ওকে, এটা ইংলিশ নামটা বেশি দেয়, স্প্লিট জিন। আচ্ছা, তারপর বলবো সিওডো জিন। সিওডো মানে যেটা বেসিক্যালি কাজ করে না, দেখে মনে হয় এটা এই কাজ করবে, বাট বেসিক্যালি ও এই কাজটা করে না, সে কোনো কাজেরই না। এটা হচ্ছে কাইন্ড অফ মাকাল ফল দিয়ে মাথায় রাখতে পারি আর কি। আচ্ছা, লাস্ট হচ্ছে লিঙ্কড জিন মাথায় রাখবা। সো এটা ধরো সেক্স লিঙ্কড জিন হইতে পারে, এটা হচ্ছে বিভিন্ন রকম লিঙ্কড চরিত্রগুলো মেনটেন করে, ঠিক আছে? লিঙ্ক চরিত্র এখন তোমার জানা লাগবে না, সেটা হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য ইন্টারলিঙ্ক করে ফেলে, এটা একটা ঝামেলা তৈরি করে ফেলে আর কি, এক কথা বলতে গেলে। আচ্ছা, এটা পরে পড়বা, প্যারা নেই, জাস্ট একটু জানো, এটা মোর দেন আনাফ। আচ্ছা, এখন আমরা পড়বো আদিকোষে কিভাবে জিনটা প্রকাশ পায়। আমরা তো জানি আদিকোষ আর প্রকৃত কোষ একরকম না, সো আদিকোষের জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট। সো দেখো, আদিকোষে আমি একটা খুব সিম্পলি একটা জিনিস যে বুঝাই, সেটা হচ্ছে আদিকোষে জিন প্রকাশের একটা মডেল আছে। এই মডেলটার নাম হচ্ছে আমরা বলি অপেরন মডেল। আশা করি তোমরা নামটা জানো, অপেরন মডেল। আমি চ্যাপ্টারের শুরুতে হালকা পাতলা অপেরন সম্পর্কে ধারণা কিন্তু দিয়েছিলাম। আচ্ছা, সো হয় কি জানো, আদিকোষের ক্ষেত্রে ধরো এক একটা যে জিন আছে, ধরো এই যে নিয়ন্ত্রক জিন, এই নিয়ন্ত্রক জিনের কিন্তু আরেকটা জিনকে নিয়ন্ত্রক করা লাগে।
এই যে চালক জিন সে আবার আরেকটা জিনকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তারা একজন আরেকজনের সাহায্য ছাড়া সামনের দিকে আগাতে পারে না, একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। এটা দিয়ে তুমি জিনিসটা মাথায় রাখবা। যেমন আমি যদি বলি সাপোজ এই যে নিয়ন্ত্রক জিন হচ্ছে আমাদের চালক জিনকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আর এই ব্যাপার চালক জিন যেটা সেটা হচ্ছে গাঠনিক জিনের সম্ভাব্য সকল কাজকে সে আগায় নিয়ে রাখে, অর্থাৎ গাঠনিক জিনকে সে এক কথা বলতে গেলে নিয়ন্ত্রণ করে। আর উদ্দীপক যে জিন অর্থাৎ যে স্টিমুলেটর জিন হিসেবে কাজ করে সে হচ্ছে বেসিক্যালি আমাদের কি করে, এখানে যে জিন আছে বা এখানে যে ডিএনএ আছে, বা এখানে তো ডিএনএ না বলে এখানে আরএনএ বলতে পারি, বিকজ যারা আদিকোষী বা যারা অনুন্নত তাদের ক্ষেত্রে আরএনএটাই বেশিরভাগ কি করে তাদের বংশগতিতে ভূমিকা রাখে, এটা কিন্তু আমরা জানি। তাহলে এই উদ্দীপক জিনটা কি করে জানো, ওই যে আরএনএ পলিমারেজটাকে সংযুক্ত করে, একটা ভালো কাজ করে, তাই না? কারণ আরএনএ পলিমারেজে কি করে সব কিছু সাপ্লাই দেয় পরে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই টোটাল জিনিসগুলোকে আমরা বলবো যে সেগুলো কোনটা কি কাজ করে বই থেকে একটু পড়ে নেবে, কারণ একটা বইটা লেখা দরকার আছে। সো টোটাল জিনিসটাকে আমি বলতে পারি অপারেন্ট মডেলের মাধ্যমে সেটা কাজ করে। ক্লিয়ার? এর চেয়ে বেশি কিছু আসলে জানতে হবে না। এবার আসি আমরা জেনেটিক কোড সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি। দেখো এখানে আমরা আগে স্টার্ট কোডন আর স্টপ কোডন সম্পর্কে জানি। দেখো জেনেটিক কোডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এই দুইটা, স্টার্ট কোডন হচ্ছে AUG, এগুলো কিন্তু মেডিকেলে অনেকবার আসছে, HSC-তে অনেকবার আসছে। আর স্টপ কোডন হচ্ছে UAA, UAG আর হচ্ছে UGA, এই তিনটা। ঠিক আছে, তাহলে স্টার্ট কোডন আর স্টপ কোডন তো আমরা মোটামুটি ধারণা পাইছি। এখন আমরা জানবো আমাদের এই যে জিন জেনেটিক কোডটা তার কিছু বৈশিষ্ট্য আছে, এবং এখানে খুব সুন্দর একটা তোমাদের বই দেখবা চার্ট আছে। সো এই চার্টটা মানে কি বোঝায়, ঠিক আছে, এই চার্টটা কি বোঝায়? সো দেখো একটা খুব কথা আছে, সেটা হচ্ছে আমরা জানি জেনেটিক কোড সবসময় কি হয়, জেনেটিক কোড সবসময় 3 লেটারের হয়। এখন অনেকে আমাকে কোয়েশ্চেন করে এই যে 3 লেটার, 3 লেটারের আবার একটা নাম আছে, এটাকে আমরা কি বলতে পারি, এক কথায় ট্রিপলেট বলতে পারি, তাই না? আশা করি আমরা জানি এটাকে আমরা বলি ট্রিপলেট। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া আমরা 3 লেটার দিয়েই কেন প্রকাশ করি? খুব সিম্পল, তাই না? এখন এটা দুইটা ব্যাখ্যা দিতে পারি। একটা ব্যাখ্যা খুব সিম্পল, আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো ভাইয়া এই যে তোমার এই যে আমাদের হার্ট প্রতিনিয়ত পাম্প হচ্ছে, জানি ভাইয়া হার্ট পাম্প হচ্ছে, সেটা একটা স্টিমুলেশন পাচ্ছে, এখানে একটা ডান এট্রিয়ামের মধ্যে সাইনোএট্রিয়াল নোড আছে, এটা হচ্ছে কি উদ্দীপনাটা দিচ্ছে, দ্যাটস ওয়াই হার্ট পাম্প হচ্ছে। বাট আমি যদি তোমাকে বলি উদ্দীপনাটাই বা কোত্থেকে আসতেছে, ঠিক আছে, তুমি আরেকটা ধরো আমার ব্যাখ্যা দিলা, তারপর আমি যদি তোমাকে আরেকটা কোয়েশ্চেন করি এটা কোত্থেকে আসতেছে, তাহলে কিন্তু তুমি আমাকে আর আনসার কোয়েশ্চেন দিতে পারবা না, আমাকে তুমি আর আনসার দিতে পারবা না, কারণ ওখানে আমাদের কি সীমাবদ্ধতা, ওখান থেকে সৃষ্টিকর্তা শুরু। ঠিক আছে, আমরা কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টিকে আমরা গবেষণা করি, আমরা কিন্তু নতুন কিছু আবিষ্কার করতে এখনো পারি না, বিশেষ করে হিউম্যান বডি রিলেটেড অথবা যেগুলোর মধ্যে জীবন আছে এমন কিছু রিলেটেড। ঠিক আছে, এবং আমরা মনস্তাত্ত্বিক জিনিসগুলো নিয়ে এখনো বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারি না। এটা মেডিকেল সায়েন্সও জানি আমরা যে ফিজিক্যাল হেলথের সাথে মেন্টাল হেলথ ওতপ্রোতভাবে সংযুক্ত, মানে খুবই কানেক্টেড। ইভেন এমন সময় দেখা যায় কি জানো, আমাদের একটা পড়াশোনার বাইরে কথা বলি, আমাদের একটা মেডিকেল একটা মেডিসিন আছে, ড্রাগ আছে আর কি, ড্রাগ মানে মেডিসিন মাথায় রাখবা, সেটাকে আমরা বলি ডামি মেডিসিন। ঠিক আছে, ডামি মেডিসিন। সো এই ডামি মেডিসিনটা কি জানো, ধরো তোমরা নাপা এক্সটেন্ড খাচ্ছ, তাহলে তুমি নাপা এক্সটেন্ড খাচ্ছ, ধরো এটা তোমার শরীরে, আমি ধরে নিচ্ছি এটা নাপা এক্সটেন্ড না, আরও একটা মারাত্মক ওষুধ যেটা তোমার শরীরে ক্ষতি করতে পারে, কিন্তু তুমি এত বেশি মেন্টালি রিলায়েবল হয়ে গেছো যে ওষুধটা না খেলে তোমার মনে হয় না আমার পেট ব্যথা থেকে গেছে, আমার জ্বর হয়তো বা যায় নাই। এই যে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য কি করে জানো, রোগীকে না বলে একটা মেডিসিন দিয়ে দেয়, এটা হচ্ছে ডামি মেডিসিন। মানে ওই মেডিসিনের ভিতরে বেসিক্যালি কোনো মেডিসিনেই নাই, জাস্ট কিছু গ্লুকোজ পাউডার আছে, ঠিক আছে। বাট রোগী তো জানে কি, সে নাপা এক্সটেন্ড খেয়েছে, সো সে মেন্টালি স্যাটিসফাইড হয়ে সে খুশি হয়ে সুস্থ হয়ে যায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি আছে এবং এটা কাজ করে, ঠিক আছে। আচ্ছা, সো তোমাকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে ট্রিপলেটটা বেসিক্যালি আসেই, এভাবেই কাজটা করে, সো তুমি এটা মুখস্থ করতে হবে, এটা জানতে হবে, এভাবেই থাকে। এখন এটা কিন্তু একটা ব্যাখ্যাও আছে, সেটা কি জানো, আমরা যখন ভাইয়া টিআরএনএ পড়ছিলাম, তোমাদের কি টিআরএনএ শেপটা আশা করি মনে আছে না, এরকম করে একটা শেপ ছিল না ভাইয়া টিআরএনএ, এই টাইপের একটা শেপ ছিল না, এদিকে সিসিএ ধারা ছিল, সিসিএ ধারায় বেসটা সজ্জিত থাকে, যেখানে আমাদের অ্যামাইনো অ্যাসিডটা বেসিক্যালি এসে লাগে। ঠিক আছে, এটা একটু কি আঁকছি এটা, আচ্ছা এটা হচ্ছে এভাবে করে রাখবা। ওকে, জানি আমরা এটা ডি লোপ, এটা টি লোপ, তারপর এখানে নিচে কি ছিল এটা আমি বোঝাতে চাচ্ছি মেনলি, এখানে নিচে হচ্ছে অ্যান্টিকোডন সাইট ছিল। সো মজার বিষয়, এই যে অ্যান্টিকোডন যে সাইড আছে না, এখানে হচ্ছে তোমার বেসিক্যালি 3টা কোড থাকে, ঠিক আছে। অ্যান্টিকোডন সাইডে বেসিক্যালি 3টা আলাদা আলাদা লেটারের জন্য স্থান থাকে, ওই 3টা অ্যান্টিকোডন সাইডই তো বেসিক্যালি কী করে কোডনের সাথে লাগে, ঠিক আছে না, কোডনের সাথে লাগে, এবং ওই যে টিআরএনএ সেটা আবার উপরে কি বহন করে আনে, অ্যামাইনো অ্যাসিড বহন করে আনে। দ্যাট মিনস আমি বলতে পারি এই 3টা লেটারই বেসিক্যালি আলটিমেটলি তার উদ্দেশ্য কি, সেটা হচ্ছে সে একটা অ্যামাইনো অ্যাসিডকে যাতে নিয়ে আসতে পারে, অ্যামাইনো অ্যাসিডটার জন্য সে ফিক্স। যেমন আমরা যদি বলি আমি AUG কে আনতেছি,
ঠিক আছে? ধরো আমি যদি বলি এখানে হচ্ছে আমি AUG-কে কোড করব। সো AUG-র জন্য আমাদের এখানে যে 3টা বাহু আছে, এই 3টা বাহুতে দেখি বলো তো কে কে লাগবে? খুব সিম্পল, A এর জন্য এখানে U থাকবে, U এর জন্য A থাকবে, আর এখানে G এর জন্য C থাকবে, তাহলে USC থাকবে। এবং এই USC-টা একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে সে বহন করে নিয়ে আসবে। এই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের নাম কি আমরা জানি? হ্যাঁ, এটাও জানি আমরা। এই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে মিথিওনিন। তার মানে তুমি কানেকশনটা বুঝতে পারছো, এই ট্রিপলেটের কানেকশনটা বুঝতে পারছো? আলটিমেটলি ট্রিপলেট হইছে ট্রিপলেট বিকজ অফ এটার জন্য। আবার এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা অ্যামাইনো অ্যাসিড বহন করে নেয়। এটাই হচ্ছে তাহলে আমরা এভাবে করে মাথায় রাখবো, ঠিক আছে? একটু ঘুরায় ফিরে মাথায় রাখবো আর কি, কারণ এটা কাহিনীটা কিন্তু এটাই হয়। আচ্ছা, তাহলে আমরা বেসিক্যালি জেনেটিক করে বৈশিষ্ট্যটা পড়বো। এটা আমাদের পরীক্ষায় সিকিউতে আসার জন্য একটা 3 স্টার টপিক, সো কষ্ট করে মাথায় রাখতে হবে। তাহলে আমরা আসি বৈশিষ্ট্যগুলো যখন পড়বো, আমরা একটু এখানে লিখি। তাহলে মাথায় রাখতে হবে ফার্স্ট, এটা অবশ্যই একটা 3 লেটার করে থাকে, যেটাকে আমরা ট্রিপলেট বলতে পারি। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো দেখো এখানে খুব সুন্দর একটা কথা আছে, সেটা হচ্ছে এগুলো এক একটা কোডন না? তাহলে মাথায় রাখবা একাধিক কোডন। সাপোজ তোর এখানে 4টা কোডন, একাধিক কোডন, দেখো একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে, কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড কখনো একাধিক কোডনকে কোড করতে পারে না। এটা সবচেয়ে ভাইটাল একটা লাইন। সব ক্ষারকই ক্ষার না, কিন্তু সব ক্ষারই ক্ষারক, এরকম একটা লাইন, ঠিক আছে? তার মানে দেখতেছে এখানে কোডন আছে 4টা, বাট তারা সবাই কিন্তু কোড করতেছে লিউসিনকে। লিউসিন একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তাহলে এই লাইনটা খুবই ভাইটাল, এই লাইনটা আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ না, আশা করি তোমরা তো এখন বুঝছো, তাই না? তাহলে এই লাইনটা কীরকম হবে সেটা হচ্ছে, যদি লিখি সেটা হচ্ছে একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিড কোড করে, ক্লিয়ার? কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড কখনো একাধিক কোডনকে কোড করতে পারে না। এটা আমি একটা এইচএসসিতে থাকতে একটা নেমোনিক্স যে মাথায় রাখতাম, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এখানে বস, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড কি বস, তার মানে সে চাইলে একাধিক কোডনকে ইউজ করতে পারে। সে চাইলে, যেমন এখানে দেখতেছে সে নিজের ইচ্ছা মতো সে 4টা বিয়ে করতে পারছে, তাই না? কিন্তু অ্যামাইনো অ্যাসিডের উপরে কেউ চাইতে পারে না, অর্থাৎ একটা কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নিজের আগালে আনতে পারে না। তাহলে এটাই এভাবে করে চাইলে তুমি মাথায় রাখতে পারো, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। আচ্ছা, 3 নাম্বার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে, কয়টা কোডন থাকে। তাহলে এটা স্পেসিফিকভাবে যদি আমরা বলি তাহলে কি হবে, আমরা জানি 61 প্রকার কোডন থাকে। 61 প্রকার কোডন থাকে, যেটা হচ্ছে কি 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য লাগে। তাহলে অ্যামাইনো অ্যাসিড কয়টা ফিক্স, সেটা হচ্ছে 20টা অ্যামাইনো অ্যাসিড ফিক্স থাকে। তাহলে 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য কয় প্রকার কোডন আছে? 61 প্রকার কোডন আছে। কিন্তু তোমরা যখন এই চারটা হিসাব করবা, দেখো এখানে হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, তার মানে 4 4 16। তাহলে আমি যদি চিন্তা করি এখানে যদি প্রত্যেকটাতে 3টা করে আছে, তাহলে 4 কিউব হবে, তাই না? তাহলে 4 কিউব মানে টোটাল কয়টা? 64টা। তার মানে এখানে যদি আমরা চিন্তা করি এখানে কয়টা আছে, ধরো 64টা আছে, কিন্তু ভাই আমি তো তোমাকে বলতেছি 61 প্রকার, তাহলে ভাই বাকি 3টা গেল কই? তাই না? এটা তো অনেকে কোয়েশ্চেন করে, বাকি 3টা গেল কই? হ্যাঁ ভাইয়া, বাকি 3টা হচ্ছে বেসিক্যালি স্টপ কোডনগুলা, ঠিক আছে? কারণ স্টপ কোডন তো কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না। স্টপ কোডনে সে গেছে মানেই সে বলে হ্যাঁ তোমার ট্রান্সলেশনের কাজ শেষ হয়ে গেছে, আর করতে হবে না। সে জাস্ট এটা ইন্ডিকেট করে, কিন্তু সে তো কোনো অ্যামাইনো অ্যাসিড কোড করে না বা কোনো অ্যামাইনো অ্যাসিড বহন করে না। দ্যাটস ওয়াই 3টা তোমার বাদ দিবা। সো 3টা বাদ দিলে 64 থেকে 3 বাদ দিলে 61 হবে। সো 61 প্রকার কোডন 20টা অ্যামাইনো অ্যাসিড কোড করতেছে, ঠিক আছে? তাহলে আমরা 3-4টা বুঝতে পারতেছি না? আচ্ছা, তারপর পরের ধাপটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে আমাদের কোডনগুলা, এগুলো কখনো ওভারল্যাপিং করে না। খুব সিম্পল একটা জিনিস, ওভারল্যাপিং করে না, বরঞ্চ তারা তাদের যে ক্রমসজ্জা, একটার পর একটা যে ক্রমসজ্জা, এটা অবশ্যই মেনটেন করে, বা অবশ্যই আমি যদি কনভেনশনাল কথা লিখি তাহলে অবশ্যই বজায় রাখে, ক্রমসজ্জাটা বজায় রাখে। খুব সিম্পল চিন্তা করো না, এখানে যদি এটা ধরো AUG না থেকে ধরো ওই জায়গাটা ধরো একটু কনভার্ট হয়ে গেল, তো কনভার্ট হয়ে যদি এটা হয়ে যায়, তাহলে এটা স্টার্টের জায়গা, অর্থাৎ যেখানে সে সূচনা ইন্ডিকেট করবে তার জায়গায় সে বন্ধ হওয়া নির্দেশ করা শুরু করবে, তাহলে এটা কখনো তো পসিবল না। সো দ্যাটস ওয়াই তারা অবভিয়াসলি সবসময় ওভারল্যাপিং কখনো করবে না, তাদের যে অ্যাজ ইউজুয়াল যে ক্রমসজ্জা সেটা সে মেনটেন করবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আরও কিছু বৈশিষ্ট্য আছে আমরা জানি, সেটা হচ্ছে এই যে কোডগুলা, এগুলো হচ্ছে সার্বজনীন বা ইউনিভার্সাল, মানে সে কারোর জন্য ফিক্স না, সবার জন্য সার্বজনীন। এটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কোনো প্রাণী ফিক্স না, এই কোডনগুলা একদম ইউনিভার্সে সবার জন্য সত্য। ক্লিয়ার? আচ্ছা,
তাহলে মোটামুটি অনেক কিছু কিন্তু আমরা পড়ে ফেলছি, মানে আমাদের জেনেটিক কোড সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছু জেনে ফেলছি। যেগুলো জানছি এগুলো আমার জন্য এনাফ, এগুলো লিখতে পারলে আমি ফুল মার্কস পাবো। এবং আমার জন্য আমি যেটা মনে করি আর কি, তোমরা যে লিখবা পরীক্ষায় কী লিখবা সেটাও অনেক গুরুত্বপূর্ণ, এবং বাট শুরুতে তোমার বেসিকটা বোঝা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি বেসিকটা এখন বোঝো, সাথে সাথে আমি তোমাকে এটাও বলে দিচ্ছি সৃজনশীলের জন্য কোনটা ইম্পর্টেন্ট, এমসিকিউ কী কী আসতে পারে, এবং তার সাথে সাথে খ ক কী আসছে এগুলো কিন্তু তোমাদের বলে দেওয়া হচ্ছে। বাট যেটাতে আমি সবচেয়ে বেশি ফোকাস করতেছি সেটা হচ্ছে তোমার বেসিকটা যাতে পুরোপুরি ক্লিয়ার থাকে, একটু যাতে তোমার প্রত্যেকটা বিষয় নিয়ে কোয়েশ্চেন না থাকে, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমার কোয়েশ্চেন থাকবে না। এখন ভাই আমাদের লাস্ট যে ফেজ অর্থাৎ আমাদের ট্রান্সলেশনটা পড়বো। ট্রান্সলেশনটা পড়লেই আমাদের মোটামুটি চ্যাপ্টারটা শেষ। বিশাল একটা চ্যাপ্টার না, অনেক ক্লাস করছে। আচ্ছা আসি তাহলে আমাদের, আমি নিজেও খুশি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখন আমাদের ট্রান্সলেশনটা শেষ করবো। এখানে খুব সুন্দর একটা চিত্র দিচ্ছি, দেখো তো এটা দিয়ে বুঝো কিনা। দেখো ডিএনএ হচ্ছে একটা কুকের একটা বুক, ঠিক আছে? অর্থাৎ রান্নার যে প্রণালী সেটার একটা বুকটা হচ্ছে ডিএনএটা। সো ডিএনএ কী করবে, ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে এই যে বুকের যে তথ্যগুলা সেগুলো হচ্ছে সে কী করবে, রেসিপিতে কনভার্ট করবে। ক্লিয়ার কি বলছি? তাইলে সে কুক বুকটা ধরো অনেক বিশাল একটা বই, ঠিক আছে? এখান থেকে তুমি বুঝতেছো না এটা ধরো একটা মেইন বই, কিন্তু তুমি তো বুঝো কি, তুমি বুঝো গাইড বই, তাই না? তুমি গাইড বই থেকে পড়ো সাপোজ, ঠিক আছে? সো তোমাকে কী করতে হবে, তোমার মেইন বইটাকে গাইড বইয়ে কনভার্ট করতে হবে, যেটা বেসিক্যালি করে ডিএনএ থেকে এমআরএনএ হওয়া, মানে সরলীকৃত করতেছে বা এনকোড করতেছে। পরে কি করবে, ওই রেসিপিটাকে ইউজ করে, মানে আমার যে তোমার রাঁধুনি আছে বা শেফ যে আছে, শেফ মিলে সাথে হচ্ছে বাচ্চা বা যেটাকে আমি বলি আরও হেল্পিং হ্যান্ড আর কি, সেটাকে আমরা বলতে পারি টিআরএনএ, সাথে হচ্ছে চিনি, মানে আমি যদি সুগার বলি সেটাকে আমরা ধরো অ্যামাইনো অ্যাসিড হিসাব করতেছি। তো ধরো আমার উদ্দেশ্য হচ্ছে আমি কেক বানাবো, একটা প্রোটিন কেক বানাবো। সো কেক বানানোর জন্য আমার শেফ লাগবে, একজন হেল্প করতেছে এমন লাগবে, সাথে হচ্ছে আমার সুগার লাগবে বা অ্যামাইনো অ্যাসিড লাগবে। তাহলে তিনজন মিলে আলটিমেটলি আমার কী তৈরি করবে বলো তো, কেক তৈরি করবে। সো কেক মানে কি, কেক মানে হচ্ছে আমরা জানি প্রোটিন তৈরি করা, তাই না? সো প্রোটিন তৈরি করার জন্য আমার তিনটা জিনিস দরকার। কি কি জিনিস দরকার? শেফ মানে মেইন যে, অর্থাৎ মেইন কি, রাইবোজোম, কারণ আমরা জানি ট্রান্সলেশন হয় কই, রাইবোজোমে। আচ্ছা, তারপর আমি বলছি একটা হেল্পিং হ্যান্ড দরকার। হেল্পিং হ্যান্ড কে বলো তো, টিআরএনএ, কারণ আমরা জানি টিআরএনএ কি করে, আমার অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসে, ট্রান্সফার করে নিয়ে আসে। তাহলে এটা লাগতেছে ওকে। আর আমার যেটা খুবই একটা ভাইটাল কম্পোনেন্ট কি, চিনি, মানে কি অ্যামাইনো অ্যাসিড। আমার অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েই তো প্রোটিন তৈরি হয়, তাই না? সো চিনি ছাড়া তো কেক হবে না। সো এই তিনটা জিনিস মিলে জাস্ট বোঝানোর জন্য আর কি আমরা ট্রান্সলেশনটা বুঝাইছি। তাহলে বেসিক্যালি ট্রান্সলেশনটা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, বা টোটাল কাহিনী সব কিছু তোমরা বুঝছো না, আশা করি পারবা না। আচ্ছা, এবার হচ্ছে আমরা তো জালে ভাই জিনিস যেহেতু বুঝে গেছি, এবার আমরা সামনের দিকে আগাই, আমার তো কোনো প্যারা নেই, আমরা তো মেইন কাহিনী বুঝে গেছি। এখন আমরা ট্রান্সলেশনের উপাদান দিয়ে আমাদের পড়া শুরু করব, যেহেতু এটা দিয়ে আমাদের সব কিছু শুরু করা লাগে। আচ্ছা, তাহলে বলো তো ট্রান্সলেশনের উপাদানের জন্য আমার কী কী লাগবে? অবভিয়াসলি আমার একটা এমআরএনএ লাগবে, যেটাকে আমরা কী হিসেবে ইউজ করি, ছাঁচ হিসেবে ইউজ করবো, খুব সিম্পল, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আমার স্টার্ট কোডন লাগবে। স্টার্ট কোডন মানে তো আমরা জানি AUG, যেখানে আসলে আমার ট্রান্সলেশনটা শুরু হবে। আচ্ছা, তারপর আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কি লাগবে, আমার অ্যামাইনো অ্যাসিড বহন করার জন্য টিআরএনএ লাগবে। তারপর হচ্ছে আমার অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো সাপ্লাই লাগবে, যেটা টিআরএনএ বহন করে নিয়ে আসতেছে, সো কোনো প্যারা নেই। আচ্ছা, তারপর আছে রাইবোজোম লাগতেছে, এবং শক্তির জন্য আমার এটিপি লাগতেছে। স্বাভাবিক, বুঝতে পারতেছি এগুলো কেন লাগে, সেগুলো আগে আমরা পড়ছি। এবং রাইবোজোমকে আমরা কি বলি, রাইবোজোমকে আমরা বলি আমাদের টিআরএনএ বসার মঞ্চ। তাহলে রাইবোজোমকে আমরা কি বলতে পারি, টিআরএনএ বসার মঞ্চ বলতে পারি। অর্থাৎ টিআরএনএটা যে বাইরে থেকে আসতেছে সেটা রাইবোজোমে এসে বসে, ঠিক আছে? এবং ওখানেই সবগুলো কাজ হয়। এবং সবার লাস্টে লাগবে হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম, যেটা দিয়ে আমার ট্রান্সলেশনটা শুরু হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে টিআরএনএ যেটা পড়তেছি না, তো সূচনাকারী একটা টিআরএনএ আছে, অর্থাৎ ট্রান্সলেশন যে শুরু করবে ওই টিআরএনএটার নামকে আমরা বলি হচ্ছে ইনিশিয়েটর টিআরএনএ। অর্থাৎ যে টিআরএনএ কি বলছি, ইনিশিয়েটর। যে টিআরএনএ আমার কি করে, যে টিআরএনএ আমার ট্রান্সলেশন শুরু করে তাকে আমরা বলবো ইনিশিয়েটর টিআরএনএ। এবং ইনিশিয়েটর টিআরএনএ আমাকে দেখি বলো তো কোন অ্যামাইনো অ্যাসিডটা বহন করে নিয়ে আসে, আমরা জানি মিথিওনিন বহন করে নিয়ে আসে, ঠিক আছে? মিথিওনিন বহন করে নিয়ে আসে। ওকে, তাহলে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইমটা কি। খুব সিম্পল একটা জিনিস মাথায় রাখবে, সেটা কি জানো? দেখো, এই যে আমরা বলতেছি না অ্যাক্টিভেটিং এই যে এনজাইমটার আরেকটা নাম আছে, এটাকে আমরা বলতে পারি অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস। অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস।
সিনথেটিস। ওকে, এটাকে আমরা এই নামে রাখতে পারি। তাহলে ভাই এই জিনিসটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি না, কি বুঝতে পারতেছি দেখি বলো তো? সেটা হচ্ছে এই যে ভাই বলতেছি না, এই যে ভাই টিআরএনএ, এই টিআরএনএটার একদিকে অ্যান্টিকোডন সাইড আছে আর একদিকে কোডন সাইড আছে। তাহলে সে কোডন সাইডে, অর্থাৎ কোডন না, সেটা হচ্ছে সিসিএ ধারায় বেশ সজ্জিত থাকে বলছি না, ওই সিসিএ ধারায় সে একটা অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসতেছে, টিআরএনএ একটা অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসতেছে। সো কাহিনীটা হইলো এই যে ভাই টিআরএনএ যে অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসতেছে, এটা কি অটোমেটিক্যালি হয়ে যায়? মানে এটা কি অ্যামাইনো অ্যাসিডটা কি ওখানেই থাকে? না, টিআরএনএতে ওই অ্যামাইনো অ্যাসিডটাকে ধরে নিয়ে আসতে হয়, ঠিক আছে? সো ধরে নিয়ে আসার জন্য, অর্থাৎ বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিডের সাথে টিআরএনএ কে বন্ড ফর্ম করাই হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটাইজ এই এনজাইমটা। ক্লিয়ার এখন? সো এই জিনিসটাকে আমরা বলবো দুইটা একসাথে যখন লাগবে, লাগার পরে এই জিনিসটাকে আমি কি বলবো? অ্যাক্টিভেটিং এনজাইম বলবো। এখন ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, তাহলে বুঝলে তো ভালো কথা। এখন হচ্ছে আমরা ট্রান্সলেশন পদ্ধতি শুরু করব। তো শুরু করার এটাও সেম, ফার্স্টে সূচনা করব, সূচনা করে সূত্রটারে আমরা বড় করব, অর্থাৎ প্রোটিন চেইনটাকে বাড়াবো এবং ফাইনালি সমাপ্ত করব, ঠিক আছে? এটাতে কিন্তু আবার প্রি এমআরএনএ সেটার আবার পুরোপুরি ঠিক করা, ওদিকে অথবা রেপ্লিকেশনের মতো মিসম্যাচকে ঠিক করে ডিএনএ প্রুফ করা, এরকম কোনো এখানে কোনো কাজ নেই, ঠিক আছে? এখানে যা হবে জাস্ট এগুলোর মধ্যে সব কাজ হবে, বাট এটা একটু ডিফিকাল্ট মনে হয় তোমাদের, তাই না? বাট আশা করি আজকের পর থেকে এটা ডিফিকাল্ট ইনশাল্লাহ লাগবে না। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের উপাদানগুলো ফিক্স করে ফেলছি এবং আমাদের অ্যাক্টিভেটিং এনজাইমও ফিক্স করে ফেলছি এবং আমাদের ইনিশিয়েটর টিআরএনও ফিক্স করে ফেলছি। এখন আমার বেসিক্যালি এই প্রসেসগুলো হবে, ঠিক আছে? সো এই প্রসেসগুলো যদি আমি একটু চিত্র দিয়ে তোমাকে এঁকে দেখাই, তাহলে আমাদের সূচনা করার ক্ষেত্রে কিছু কথা মাথায় রাখতে হবে, যেটা আমি মুখে তোমার বলি। আর একটা কথা আছে, সেটা হচ্ছে কি জানো? আমি একটু চিত্র এঁকে দেখাই। সেটা হচ্ছে, দেখো, রাইবোজোমের মধ্যে দুইটা একক আছে, আমরা জানি, তাই না? রাইবোজোমের মধ্যে দুইটা একক আছে। একটা হচ্ছে আমরা জানি ভাই ছোট একক, সাপোজ ধরো একটু সুন্দর করে রাখি, ধরো ভাই এটা হচ্ছে আমাদের রাইবোজোমের ছোট একক, ঠিক আছে? ধরো এটা ছোট একক এবং এটা হচ্ছে ধরো নিচে আরেকটা আঁকবো, সেটা হচ্ছে বড় একক, কিন্তু এখন আমি আঁকতেছি না। সাপোজ আমি আগে টিআরএনএ ছাঁচটাকে একটু কষ্ট করে আঁকি। ধরো ভাইয়া এটা হচ্ছে আমাদের টিআরএনএ ছাঁচ, ধরো এইটা হচ্ছে আমাদের টিআরএনএ এই ছাঁচটা। ওকে, আচ্ছা, তাইলে আমার দেখো কি হচ্ছে বেসিক্যালি, দেখো সাপোজ এটা টিআরএনএ ছাঁচ, এই টিআরএনএ ছাঁচের মধ্যে আমি অ্যাজ ইউজুয়াল কিছু কোড দিই। দেখো আমি কিছু কোড দিচ্ছি, আর কী কোড দিব? সাপোজ ধরো আমি ইউ দিলাম, তারপর ধরো এখানে সি দিলাম, এখানে জি দিলাম, তারপর ধরো এই জায়গায় হচ্ছে আমি এ দিলাম, এই জায়গায় ইউ দিলাম, এই জায়গায় আমি জি দিলাম, তারপরে অ্যাজ ইউজুয়াল আমি এখানে ইউ এখানে এ দিলাম, তারপর ধরে এখানে সি, এখানে জি, তারপর ধরে এখানে আমি এই দিলাম। এভাবে করে আমি অ্যাজ ইউজুয়াল টিআরএনএ ছাঁচটাকে সামনের দিকে আগায় নিচ্ছি। কথা বোঝার ট্রাই করো। তাহলে শুরু হবে কি দিয়ে জানো? দেখি বলো তো আমাকে। শুরু হবে রাইবোজোমের ছোট এককটা, ঠিক আছে? দেখো রাইবোজোমের ছোট এককটা টিআরএনএর সাথে বাইন্ড করে একটা যৌগ ফর্ম করবে। ক্লিয়ার? তাহলে কি বলছি? রাইবোজোমের যেটা 40S আছে, রাইবোজোমের 40S যেটা, অর্থাৎ ছোট একক যেটা, সেটা টিআরএনএ অর্থাৎ ইনিশিয়েটর যে টিআরএনএ অর্থাৎ শুরুর যে টিআরএনএ তার সাথে বাইন্ড ফর্ম করে একটা কমপ্লেক্স তৈরি করবে এবং এই কমপ্লেক্সটার কাজ কি জানো? সে হচ্ছে সামনের দিকে আগাবে। আমরা তো জানি এটা হচ্ছে কি প্রান্ত? এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত আর এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। ক্লিয়ার? একটু বোঝার ট্রাই করো। তাহলে সে হচ্ছে সামনের দিকে, অর্থাৎ এদিক থেকে সে এই যে কমপ্লেক্সটা বাইন্ড করে, অর্থাৎ কি থাকবে এখানে হচ্ছে এটা 40S এর সাথে এখানে কি থাকবে? একটা টিআরএনএ থাকবে। সো টিআরএনএ আর 40S দুইটা মিলে সে সামনের দিকে আগাবে। সামনের দিকে সে বেসিক্যালি কি করতেছে? স্ক্যানিং করতেছে। কি করতেছে? স্ক্যানিং। কি স্ক্যানিং করতেছে বলো তো? সে হচ্ছে AUG-কে খুঁজতেছে, কারণ আমরা জানি AUG মানে স্টার্ট কোডন। সো সে যখনই AUG-কে পাবে সেখান থেকে সে বেসিক্যালি আমার ট্রান্সলেশন পদ্ধতি শুরু করবে। তাহলে দেখো, ধরো সে এদিক থেকে আস্তে আস্তে যাচ্ছে গিয়ে ধরো এই জায়গায় সে কারে পাইলো? সে তার মনের মানুষকে খুঁজে পাইলো, অর্থাৎ সে AUG-কে খুঁজে পাইছে, তাই না? এই জায়গায় AUG-কে খুঁজে পাইছে। সো এখানেই তার কি শুরু হবে? এখানেই তার ট্রান্সলেশন শুরু হবে। তুমি ক্লিয়ার? আচ্ছা, তাহলে ধরো এখানে ট্রান্সলেশন শুরু হবে। যেখানেই ট্রান্সলেশন শুরু হবে, যখনই দেখবে খেলা শুরু হয়ে গেছে, ঠিক আছে? মানে ম্যাচ যখনই শুরু হয়ে যাবে তখনই কিন্তু বড় এককটা আসবে। অর্থাৎ বড় একক আর ছোট একক কিন্তু কখনো একসাথে থাকে না, এটা তোমার আমি আগেও বলছি। যখনই ট্রান্সলেশন শুরুর কাজ শুরু হবে তখনই কিন্তু রাইবোজোমের যে বাকি যে এককটা, অর্থাৎ যে আমাদের 60S যেটা ছিল, এটাকে আমি এভাবে করে আঁকতে পারি, যেটা আমাদের 60S ছিল এটাকে আমি 60S বলতে পারি, এটা এসে এখানে বসবে, ঠিক আছে? তাহলে বড় একক ছোট একক একসাথে তখনই লাগলো যখন আমার AUG-কে পাইছে, অর্থাৎ সূচনা হয়েছে। একটুকু আমরা ক্লিয়ার? তাহলে আমরা সূচনা পার্টটা বুঝে গেছি।
ঠিক আছে। আচ্ছা, এখন আবার একটা কাহিনী আছে, কি কাহিনী জানো? সেটা হচ্ছে এই যে রাইবোজোমের যে বড় একক আছে না 60S, এখানে এই জিনিসটাকে আমরা কি বলছিলাম আমরা রাইবোজোম হচ্ছে টিআরএনএ বসার মঞ্চ, তাই না? সো এই টিআরএনএ বসার জন্য রাইবোজোমের মধ্যে, এই যে রাইবোজোমের বড় এককের মধ্যে কিছু প্লেস থাকে, কিছু স্থান থাকে কয়েকটা। সে স্থানগুলোকে যদি আমি সিরিয়ালি দেখাই, সাপোজ ধরো এই যে মার্ক করতেছি, একটু এটা দিয়ে বোঝার ট্রাই করো। তাহলে তিনটে স্থান থাকে। কি কি স্থান থাকে? সেটা হচ্ছে ভাইয়া এ স্থান থাকে, পি স্থান থাকে, এবং শেষের দিকে বের হয়ে যাওয়ার জন্য একটা ই স্থান থাকে। ঠিক আছে, এ হচ্ছে যেখানে অ্যামাইনো অ্যাসিড সংযুক্তিকরণের স্থান, পি স্থান হচ্ছে পেপটাইডিল বন্ড তৈরির স্থান, অর্থাৎ যখনই আমার টিআরএনএটা পি স্থানে এসে বসবে তখনই এদিকে অ্যামাইনো অ্যাসিড একটার সাথে একটা লাগানোর কাজটা বেসিক্যালি হবে। আর এ মানে যেখানে আমার টিআরএনএটা প্রথম আসবে, এবং ই মানে হচ্ছে কাজ শেষ হয়ে সে এক্সিট মানে তো জানি সে বের হয়ে যাবে। তাহলে আপাতত এইটুক তোমরা বুঝছো। এখন আমার কাজ শুরু হবে। ঠিক আছে, এখন আমার কাজ শুরু হইল। আসো, তাহলে আমাদের কাজটা ধরো শুরু হইল। ক্লিয়ার? আচ্ছা, ধরো কাজ শুরু হচ্ছে। তাহলে ধরো আমরা যদি কাজ শুরু করি কি হবে? সেটা হচ্ছে আমার বেসিক্যালি 5 থেকে 3 মুখী হচ্ছে আমার কি যাচ্ছে, আমার এদিকে স্ক্যান করে করে সামনের দিকে যাচ্ছে, এবং সামনের দিকে যাচ্ছে সে অনুযায়ী নিচ দিয়ে হচ্ছে কি হবে, একটা অ্যামাইনো অ্যাসিডের চেইন বের হয়ে যাবে। এবং এই অ্যামাইনো অ্যাসিডের চেইন মানে তো আমরা কি জানি, প্রোটিন জানি। তাহলে দেখো প্রথম যে টিআরএনএটা, কি বলছি, প্রথম যে টিআরএনএটা সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের প্রথমত পি স্থানে এসে বসবে। ইনিশিয়েটর যে টিআরএনএ সেটা হচ্ছে পি স্থানে আসবে। তাহলে সেই টিআরএনএটা সাপোজ ধরো আমি আঁকি, যদি এটা অ্যান্টিকোডন সাইন আঁকি এভাবে করে, তাহলে ধরো এভাবে আঁকলাম, তারপর এভাবে করে এভাবে আঁকলাম। ধরো আমি অ্যাজ ইউজুয়াল আঁকি, এটা তো ম্যাটার করে না, এখানে এটা এতটা ম্যাটার করে না, টিআরএনএ তুমি কীভাবে আঁকতেছো সেটা। ঠিক আছে, সাপোজ আর একটু সুন্দর করে আঁকা উচিত ছিল, এত বুঝাইতে পারতেছি না, এগুলো আঁকা অনেক, এত আঁকতে আঁকতে চিত্র আঁকতে আঁকতে বোর হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ভাই ধরো আমি টিআরএনএটা সাপোজ আমি আঁকলাম, তাহলে আমি বেসিক্যালি কী আঁকছি দেখে আমাকে বলো তো। এই যে আমি এখানে যেটা টিআরএনএ আঁকছি, এই টিআরএনএটা কী বলো তো আমাকে? এই টিআরএনএ এখানে কী কী থাকবে বলো? এই যে ইউ থাকবে, এ থাকবে, সি থাকবে, তাই না? অ্যান্টিকোডন সাইডে ইউ এস সি থাকবে। তাহলে এই টিআরএনএটা সাইটোপ্লাজম থেকে আসছে, এইসে রাইবোজোমের বড় এককের মধ্যে সুন্দর করে পি স্থানে এসে বসছে। এবং সে কি শুধু খালি খালি বসছে না, সে তো এখানে একটা জিনিস তার আছে, এখানে কি আছে তার, এখানে সিসিএ ধারায় তার কি এখানে একটা অ্যামাইনো অ্যাসিড আছে। এই অ্যামাইনো অ্যাসিডের নাম কি? যেহেতু এটা ইনিশিয়েটর, তার মানে এখানে কোন অ্যামাইনো অ্যাসিড থাকবে? মিথিওনিন থাকবে, এম দিয়ে প্রকাশ করি। তাহলে সে মিথিওনিনকে বহন করে রাইবোজোমের মধ্যে নিয়ে আসছে। একটু বুঝছি, তাহলে শুরু করছে। আচ্ছা তারপর কি হবে? তারপর হচ্ছে সামনের দিকে আগাবে। তাহলে সামনের দিকে কিভাবে আগাবে? ধরো তারপরের যে চেইন সেটা হচ্ছে ইউ ইউ এ, অথবা ধরো আমি যেহেতু এখানে চিত্র আঁকা একটু শর্টেজ হচ্ছে, আমি সিজি একে ধরতেছি। ঠিক আছে, এখন আমি সিজি একে হিসাব করতেছি। তাহলে সেম ওয়েতে সিজি এতে হচ্ছে আমাদের রাইবোজোমের ছোটো এককটা, অর্থাৎ এই এককটাই, রাইবোজোম তো কয়েকটা না তাই না, এটাই হচ্ছে এখানে চলে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে এখান থেকে সরে এখানে চলে যাবে। তাহলে সিজিএতে যখন এটা যাবে তখন হচ্ছে ঠিক সেম ওয়েতে তুমি দুইটা একক আঁকবা। দুইটা একক আঁকার পরে তুমি সেম ওয়েতে এখানে আরেকটা কি আঁকবা, এখানে আরেকটা সুন্দর করে আমাদের টিআরএনএ আঁকবা। ঠিক আছে, ধরো একটা টিআরএনএ আঁকছি, এটা হচ্ছে আমাদের যেহেতু, ঠিক আছে, এখানে হচ্ছে ধরো আমি আরেকটা টিআরএনএ একটু বড় করে আঁকছি, কারণ তুমি এভাবে আঁকবা না, বড় করে আঁকছি, এগুলো একটু দূরে দূরে লিখছি তো এই জন্য। আচ্ছা তাহলে এই যে টিআরএনএ এখানে তাহলে বেসিক্যালি কে কে আছে বলো তো? অ্যান্টিকোডন সাইডে খুব সিম্পল, সি এর জন্য জি থাকবে, জি এর জন্য সি থাকবে, এ এর জন্য কি থাকবে? ইউ থাকবে, তাই না? আচ্ছা যেহেতু এটা টিআরএনএ এবং এটা আরএনএ মিন করতেছে। আচ্ছা তাহলে ধরো এই বরাবর এখানে আরেকটা অ্যামাইনো অ্যাসিড আছে যাকে ধরো আমরা A2 নামে রাখতেছি। এটা ধরো A1, এটা হচ্ছে A2। ঠিক আছে, মিথিওনিন বলতেছি বা A1ও বলতে পারো, প্যারা নাই। তাহলে ধরো এটা অ্যামাইনো অ্যাসিড 1, এটা অ্যামাইনো অ্যাসিড 2। ঠিক আছে, আচ্ছা এই যে সেকেন্ড যে অ্যামাইনো অ্যাসিডটা, এটা বসবে কোথায় আমাকে বলো তো? এটা এখানে আঁকতে একটু ইয়ে হয়েছে, সেটা হচ্ছে সেকেন্ড যে অ্যামাইনো অ্যাসিডটা সেটা এসে ধরো আমার জিনিসটা যাচ্ছে হচ্ছে সামনের দিকে, অর্থাৎ ফার্স্ট হচ্ছে এতে আসবে, অর্থাৎ একটা জিনিস এতে আসবে, এ থেকে পিতে যাবে, পি থেকে ই দিয়ে বের হয়ে যাবে কি? টিআরএনএগুলা। তাহলে আমার একটু কথা বোঝার ট্রাই করো। তাহলে এখানে হচ্ছে আমি একটু ডিমার্কেশনটা একটু সুন্দর করে করি। তাহলে এই যেটা সেকেন্ড যেটা আমার টিআরএনএ আসলো, এই সেকেন্ড টিআরএনটা বেসিক্যালি বসছে কোথায়? এটা একটু বড় করে এঁকে ফেলছি। এই সেকেন্ড যে টিআরএনটা এটা বসবে বেসিক্যালি আমার এ সাইডে। তাহলে এই যে সেকেন্ড টিআরএনটা বসছে কোথায়? আমার এই জায়গায়, এ সাইডে। ঠিক আছে, তারপর আমার তো পি সাইড আর ই সাইড দুটো বাকি আছে। দেখো পি সাইডে কিন্তু আগের যে তোমার ইনিশিয়েটর টিআরএনএ সেটা এখনও থেকে গেছে। ক্লিয়ার? আচ্ছা সেটা এখনও থেকে গেছে, এবং এখানে যে মিথিওনিনটা আছে তাহলে সেটা এই জায়গায় চলে গেছে না, এবং এই জায়গায় গিয়ে সে কী করছে জানো? সে হচ্ছে ধরো মিথিওনিনকে আমরা A1 ধরছি, সে A1 এর সাথে A2টা বাইন্ড করছে। দ্যাটস ওয়াই
পি স্থানের পূর্ণরূপ কি জানো? পেপটাইডিল বন্ড সৃষ্টিকারী স্থান। অর্থাৎ এখানে একটা পেপটাইডিল বন্ড তৈরি হয়েছে। এই বন্ড তৈরি করার জন্য আবার একটা এনজাইম লাগে। এই এনজাইমটাকে আমরা বলতে পারি পেপটাইডিল, ধরো এখানে পেপটাইডিল ট্রান্সফারেজ এনজাইম। ক্লিয়ার? এই নামটা একটু মনে রাখবা, পেপটাইডিল ট্রান্সফারেজ এনজাইম। এটা কিসে হেল্প করে? যাতে পেপটাইড বন্ড তৈরি হতে পারে সেটা হেল্প করে। আমরা জানি অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে কি দিয়ে লাগে? পেপটাইড বন্ড দিয়ে লাগে। তাহলে ভাই আমরা একটা জিনিস ক্লিয়ার হয়েছি, দেখো তাহলে বেসিক্যালি প্রথমটা এসে বসছে পি স্থানে, ঠিক আছে? তারপর তোর রাইবোজোমটা এখান থেকে এখানে গেছে। তাহলে দেখো এখানে ফার্স্টে পি স্থানটা হচ্ছে ফিল আপটা আছে, বাকি এ আর ই দুইটাই খালি। এখন যখন রাইবোজোমটা এখান থেকে এখানে গেছে তখন পি স্থান তো ফিল আপ আছে, ঠিক আছে, তার সাথে সাথে এ স্থানটাও ফিল আপ হয়ে গেছে, কারণ ওই সিজিএ বরাবর আরেকটা নতুন টিআরএনএ চলে আসছে। তো বেসিক্যালি এখানে টিআরএনএ কয়টা? বেসিক্যালি এখানে টিআরএনএ দুইটা, ঠিক আছে? এরপর যখন আমি আর একটু আঁকি, তাহলে এরপর যখন আমরা লাস্ট ফেজে যাব, ধর আমরা লাস্ট ফেজ অর্থাৎ আমরা আরেকটা ধরুন আঁকি, ধর এটা আমি একটু লম্বা করলাম, লম্বা করছি। সাপোজ ধরো এখানে আমার কি কি আছে, ধরো এখানে আমার এখানে ধরো আমাদের 3টা কোড আছে এমআরএনএতে, ধরো এটা আমাদের যেহেতু এমআরএনএ সো আমি বলতে পারি ইউইউএ আছে সাপোজ, ঠিক আছে? ইউইউএস। এখন এটার জন্য কি হবে? ধরো এই যে রাইবোজোমটা তখন হচ্ছে এখান থেকে এইদিকে যাবে, ও তো স্ক্যানিং করে সামনের দিকে আগাচ্ছে, 3' বরাবর আগাচ্ছে, তাহলে ধরো ও আগাচ্ছে। সাপোজ এখানে হচ্ছে রাইবোজোমের ছোট একক যেটাকে আমরা 40S বলতেছি, এবং এখানে হচ্ছে রাইবোজোম আমার বড় এককটা, সাপোজ ধরো এটা বড় একক, ঠিক আছে? এটা মুছে ফেলি, একটু সুন্দর করে বোঝানোর ট্রাই করি, লাস্ট যেহেতু এটা একটু বোঝানোর ট্রাই করি। তাহলে আমার হচ্ছে এটাকে একটু তোমরা মাথায় ফিক্স করো, এটা বুঝতে পারলে ট্রান্সলেশন তোমার জন্য পুরোপুরি ক্লিয়ার। যে ট্রান্সলেশনটা আমরা বেসিক্যালি এইচএসসি লাইফে আমরা 60% স্টুডেন্টই একদম সেকেন্ড ইয়ারে গিয়েও পুরোপুরি ক্লিয়ার হয় না, বাট তুমি কিন্তু এখন অলমোস্ট হাফ তুমি ক্লিয়ার হয়ে গেছো। এখন আমরা জাস্ট ফাইনাল ফেজটা একটু তোমাকে বোঝাচ্ছি। তাহলে বেসিক্যালি আমার স্থান আছে কয়টা? 3টা। এ স্থান আছে, পি স্থান আছে, ই স্থান আছে। তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো, এই যে দেখো তাহলে ইউইউএতে আমার কি হবে? নতুন আরেকটা টিআরএনএ আসবে। ধরো এখানে নতুন একটা টিআরএনএ আসলো, সাপোজ ধরো এই যে এটা হচ্ছে নতুন টিআরএনটা, এই যে নতুন টিআরএনটা, ধরো এখানে বাহু আছে, ঠিক আছে, এভাবে করে আসছে, এখানে করে এভাবে করে আসছে, ঠিক আছে, এভাবে করে আসছে এটা। তাহলে ধরো এটা হচ্ছে নতুন টিআরএনএ, ঠিক আছে, এটা হচ্ছে নতুন টিআরএনএ। ক্লিয়ার? আচ্ছা বলো তো এই নতুন টিআরএনএটা আসছে কোন জায়গায়? তাহলে এই যে স্থানটা, এই ধরো এই স্থানটা, ধরো আমি এইভাবে করে দিলাম, এই স্থানটা হচ্ছে এ স্থান। ক্লিয়ার? তাহলে নতুন আরেকটা টিআরএনএ আসছে, স্বাভাবিক নতুন টিআরএনএ কোথায় বসবে? এ স্থানে বসবে, এটা মাথায় রাখবা। ক্লিয়ার? তাহলে সে স্থানে বসে ধরো তার মধ্যে যে অ্যান্টিকোডন সাইড আছে, কি অ্যান্টিকোডন সাইড দেখি বলো তো? এই যে ইউ এর জন্য থাকবে আমার এ, আর ইউ এর জন্য থাকবে এ এর জন্য থাকবে ইউ। তাহলে ইউ এ ইউ আর ইউ ইউ এ, এই দুটো হচ্ছে কোডন অ্যান্টিকোডন মিলে তারা মিক্সড হয়ে তারা বরাবর বসে যাবে। এখন কি সে এক আসে নেই, সে ধরো একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে, ধরো এটা A3, যেহেতু এখানে A1 A2 এটা হচ্ছে A3, ঠিক আছে? আচ্ছা এগুলো কিন্তু তুমি এভাবে আঁকতে পারো, কোনো প্যারা নেই, জাস্ট ছোটো ছোটো করে দাগ দিয়ে 3টা ভাগ করে আঁকবার, কি সমস্যা নেই। তাহলে দেখো এখন কাহিনীটা কি হচ্ছে, তুমি তো বলবে ভাই এতে তো আরেকটা টিআরএনএ আগে থেকে ছিল, তো হয়টা কি জানো? দেখো যখন রাইবোজোমটা সামনের দিকে যায় সে জিনিসগুলোকে একটু পিছনে ফেলাই দেয় না, সো হয় কি জানো? A1 যেটা A1-এর যে টিআরএনএটা সেটা পি স্থান থেকে সে যখন পরবর্তী ধাপে গেছে সেটা ইতে চলে আসে, অর্থাৎ সে মানে এটা চেঞ্জ হয় না, এটা এখানে থেকে যায়, কারণ এত এই যে তোমার পেপটাইডিল ট্রান্সফারেন্স দিয়ে বন্ড ফর্ম করে ফেলছে, এখান থেকে সরে না, কিন্তু এটা যে টিআরএনএটা বহন করে নিয়ে আসছে ওই টিআরএনএটা পি থেকে হচ্ছে ই সাইডে চলে যায়, এই যে ই সাইড হয়ে সে এক্সিট দিয়ে বের হয়ে যায়, বের হয়ে সে সাইটোপ্লাজমে চলে যায়, খালি টিআরএনএ, যেখানে কোনো অ্যামাইনো অ্যাসিড নাই, কারণ অ্যামাইনো অ্যাসিড তো সে রেখে গেছে। আচ্ছা তাহলে কি বলতেছি দেখো, তাহলে পি স্থানের যে প্রথম যে ইনিশিয়েটর টিআরএনএ ছিল সেটা পি থেকে ই দিয়ে সে বের হয়ে গেছে, তার মানে ভাই পি স্থানটা খালি হয়েছে না? আচ্ছা তাহলে পি স্থান খালি হইলে রাইবোজোম যখন সামনের দিকে যাবে এটা পিছনের দিকে চলে আসছে না? তাহলে সেকেন্ড যেটা সি জি এর জন্য যে টিআরএনএটা আসছে সেটা এ থেকে কোথায় চলে আসবে? যেহেতু সামনে গেছে তাহলে সে পিছনে চলে আসবে, তার মানে এ থেকে সে কই চলে আসবে? পিতে চলে আসবে। ক্লিয়ার? তার মানে এখন বেসিক্যালি হচ্ছে কি, তার মানে হচ্ছে পি স্থানটা যে খালি হয়েছে সেটা আবার এ স্থান ফিল আপ করে দিছে, মানে এ হচ্ছে পিতে চলে গেছে, এ স্থানে যে টিআরএনএ ছিল সেটা পিতে চলে গেছে, কিন্তু A2 তার সেম জায়গায় রেখে গেছে, কিন্তু এর যে টিআরএনএ সেটা পিতে চলে গেছে, ঠিক আছে? আর পি এর যে টিআরএনএ সে ই দিয়ে বের হয়ে গেছে। ক্লিয়ার? একটু তো বুঝছো? আচ্ছা এখন আবার নতুন যে টিআরএনএ আসছে সে তো আবার এতে আসছে, তাই না? A3 যেটা সে আবার এ স্থানে এসে বসছে। এখন তার আগে যে A2 ছিল সে তো আগে এতে ছিল, সে এখন কোথায় চলে যাবে বলো তো? সে পিতে চলে যাবে। তাহলে ধরো এটা আমি যদি পি দিয়ে প্রকাশ করি তাহলে পিতে কে চলে যাচ্ছে? আমি জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি, পিতে হচ্ছে আমাদের A2 চলে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা তাহলে এই যে A2টা
A2টা যখন আবার একটু সামনে যাবে, সে যখন পিতে ছিল, ঠিক আছে, তারপর ধর আর একটু সামনে গেল, সামনে গিয়ে ওই A2টা আবার ই দিয়ে বের হয়ে যাবে। তাহলে বেসিক্যালি হচ্ছেটা কি আমাকে দেখি বলো তো? সেটা হচ্ছে, আমি এখানে একটা চার্ট দিয়ে তোমাকে বুঝাই। সেটা হচ্ছে, তুমি কিন্তু এই চিত্রটা এত কমপ্লেক্সভাবে যদি আঁকতে না চাও, বাট এভাবে চিত্রটা আঁকবা, বাট একটু বইয়ের হেল্প নিবা। বই কিন্তু খুব ইজিলি একটা চিত্র আঁকা আছে এখানে, যেটা আমি একটু আগে দেখাইছিলাম। তাহলে তুমি একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে ইনিশিয়েটর টিআরএনএ ছাড়া, ইনিশিয়েটর টিআরএনএ কিন্তু প্রথমে পি এর স্থান আসছে, ঠিক আছে, বাদ বাকি সবগুলা কিন্তু ফার্স্টে এ স্থানে ঢুকতেছে। টিআরএনএটা এ স্থানে ঢুকার পরে এ থেকে হচ্ছে পিতে যাচ্ছে, তার মানে পি এ যেটা আগে ছিল সেটা পি থেকে ই দিয়ে বের হয়ে যাচ্ছে, আবার পিটা খালি হয়ে গেছে, সো এতে হচ্ছে আবার পিতে যাচ্ছে, ঠিক আছে, তারপর হচ্ছে এ আবার খালি হয়ে যাচ্ছে, আবার বাইরে থেকে আরেকটা টিএন এসে এতে বসতেছে। দ্যাট মিনস আমার এ, দেখো আমি যে বলি এ থেকে হচ্ছে পি, পি থেকে হচ্ছে ই, এই সিকোয়েন্সটা ফলো করে রাইবোজোমে স্ক্যানিং করে সামনের দিকে যাচ্ছে, আর টিআরএনএগুলো এই প্যাটার্ন ফলো করে এক্সিট পয়েন্ট হয়ে সাইটোপ্লাজমে চলে যাচ্ছে, অর্থাৎ বের হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমার টোটাল ট্রান্সলেশন প্রক্রিয়া। ক্লিয়ার? কীভাবে সূত্র বর্ধিত হয় সেটাই তোমাকে বুঝাচ্ছি। এই অনুযায়ী, অর্থাৎ রাইবোজোমটা সামনে স্ক্যান করে যাচ্ছে, সে অনুযায়ী সে কী করতেছে, এক একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসতেছে। তাহলে এখন বলো তো ভাইয়া, এই যে এখানে A3টা, তাহলে এই A3টা এটার সাথে লাগবে না? এই A3 হলো, এটাও হচ্ছে এখানে বন্ডটা ফর্ম করবে, পেপটাইড বন্ড ফর্ম করবে, পেপটাইডের ট্রান্সফারেন্স এনজাইম। তাহলে দেখো A1, A2, A3, তাহলে বেসিক্যালি তারপরে A4 আসবে, এরপরে A5 আসবে, ঠিক আছে, তাহলে এটা কন্টিনিউ হইতে থাকবে না? সো বেসিক্যালি একটা অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি করছে না? আমরা তো জানি অ্যামাইনো অ্যাসিডের চেইন মানে কি, পলিপেপটাইড বলি, আর পলিপেপটাইড মানেই কি, প্রোটিন। দ্যাটস ইট, এটাই আমার ট্রান্সলেশন প্রক্রিয়া, ঠিক আছে। কিন্তু এই চেইনটা কি আজীবন তৈরি হতে থাকবে? না, অবভিয়াসলি না। তাহলে ধরো এই চেইনটা এদিকে কন্টিনিউ আছে, ধরো এখানে গিয়ে গিয়ে, ধরো এখানে গিয়ে গিয়ে এভাবে যাচ্ছে, ঠিক আছে, যাইতে যাইতে সে কারে পাইলো? সে তার বড় ভাইরে পাইলো, ইউএজি রে পাইলো সাপোজ, ঠিক আছে, ধরো শেষ রাইবোজোমটা সামনে যাচ্ছে, গিয়ে ইউএজি কে পেয়ে গেল, কিংবা ধরো ইউএএ কে পাইলো। তো আমরা তো জানি এগুলোকে স্টপ করুন। সো যেই মাত্র সে ইউএএ কে কোড করবে অথবা ইউএজি কে কোড করবে, তখন বলবে ভাই অনেক অনেক আমরা অ্যামাইনো অ্যাসিড লাগাইছি, আর আমরা লাগাবো না, প্রোটিন তৈরির কাজ এখানেই শেষ, আমরা যাই। তারপর রাইবোজোম দুইটা আবার আলাদা হয়ে যাবে, আমার ট্রান্সলেশন সমাপ্তি। ট্রান্সলেশন তাহলে পুরা বুঝছে না? এখন প্রত্যেকটা লাইন বইয়ের সাথে মিলাই মিলাই পড়বা, বাট বই থেকে যেটা ইম্পর্ট্যান্ট আমার কথাগুলা, সেগুলো তুমি নিজের সাথে রিলেট করো। যেভাবে আমরা বুঝাইছি সেটা তোর বইতে এভাবে লেখা নাই, বই খুব কনভেনশনাল ওয়েতে লেখে, সেটা তুমি বুঝো না বোঝো তাদের ম্যাটার করে না, ঠিক আছে। সো তোমাকে বোঝানোর মতো করে আমরা জিনিসটা বুঝাইছি। বা তুমি চিত্রটা, আমাদের এখানে যে চিত্র আছে এই চিত্র তুমি দিয়ে দিতে পারো, একদম ইজি একটা চিত্র, বাট আমি এটা একটু ডিফিকাল্ট করে এঁকে তাও তোমাকে একটু বোঝানোর ট্রাই করছি, কারণ এই জিনিসটা আসলে বুঝতে হবে। দেখো এই চিত্রটা হচ্ছে আমরা বেসিক্যালি একদম 3D একটা চিত্র, যেটা আমি এতক্ষণ ধরে তোমাকে বুঝাইছি, তাই না? এত এই যে দেখো সেল সাইটোপ্লাজমে তোমার এমআরএনএটা বেসিক্যালি নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ হইলো, সেটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে হয়ে রাইবোজোমে চলে আসছে, যে রাইবোজোমে ঢুকছে। তাহলে রাইবোজোমের মধ্যে এখানে তো অনেকগুলো কোডন আছে, তাহলে বেসিক্যালি কী হচ্ছে, এই যে এটা টিআরএনএ বাইর থেকে একটু আসতেছে, আসার পরে এই টিআরএনএটা এখানে যাচ্ছে, এখানে টিআরএনএটা এদিকে হয়ে ই দিয়ে আবার বের হয়ে যাচ্ছে, সেম ওয়েতে আসতে আসে এসে এসে বের হইতে আসে, আবার APE, অর্থাৎ এরা কি মেনটেন করে, APE, এই তিনটা সাইড মেনটেন করে বের হচ্ছে, এবং উপর দিয়ে কি তৈরি করতে আসে, উপর দিয়ে প্রোটিন তৈরি করতে আসে একটা একটা অ্যামাইনো অ্যাসিড লেগে। এটাই হচ্ছে আমার ট্রান্সলেশন প্রসেস। 100% ক্লিয়ার না? তাইলে আমরা কিন্তু আমাদের টোটাল পড়াশোনাগুলো শেষ করে ফেলছি, অলমোস্ট যতগুলো প্রক্রিয়া আছে প্রায় সব শেষ। তারপর এই ট্রান্সলেশন প্রক্রিয়ার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কি তৈরি করে, ওই অ্যান্টিবায়োটিক ওষুধ খাই না, এগুলা তৈরি করে। তো আমরা তো জানি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়া একটা তো প্রাণী, আদিকোষী প্রাণী আর কি, বাট প্রাণী তো, সো তাদের ক্ষেত্রে কি হয়, ট্রান্সলেশন প্রক্রিয়া হয়। সো এই যে ব্যাকটেরিয়ার যে ট্রান্সলেশন প্রক্রিয়া বা প্রোটিন তৈরি, একটা খুব সিম্পল জিনিস, আমাকে একটা তুমি ভেবেচিন্তে বলো তো। দেখো আমরা যদি ব্যাকটেরিয়ার ট্রান্সলেশন প্রক্রিয়াটার বিভিন্ন জায়গায় যদি আমরা ব্রেকডাউন করে দিতে পারি বা বাধা দিতে পারি, তাহলে কি প্রোটিন তৈরি হবে? হবে না। আর যদি প্রোটিনটা তৈরি না হয়, তাহলে কি ব্যাকটেরিয়া তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে? আর ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য মানে কি, রোগ প্রকাশ করা, তাহলে কি সে আর রোগ প্রকাশ করতে পারবে? পারবে না। এটাই হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ। অ্যান্টিবায়োটিক বিভিন্ন নাম আছে, ধরো ক্লোরোমাইসিন আছে, ইরিথ্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন তো সবাই আমরা নাম শুনছি, স্ট্রেপ্টোমাইসিন আমরা নাম শুনছি, নিওমাইসিন আছে, টেট্রাসাইক্লিন আছে। এগুলো হচ্ছে ট্রান্সলেশনের বিভিন্ন পর্যায়ে, ধরো পেপটাইড যে বন্ধন তৈরি হয় সেখানে বাধা দিচ্ছে, এই যে এমআরএনএ বরাবর যে রাইবোজোম চলতেছে সেখানে বাধা দিচ্ছে হচ্ছে এরিথ্রোমাইসিন, এবং এমআরএনএ এবং আরএনএ এর মধ্যে, এটা টিআরএনএ হবে, এমআরএনএ এবং টিআরএনএ এর মধ্যে যে আন্তঃবিক্রিয়া হয় সেখানে ঝামেলা করতেছে, অথবা স্ট্রেপ্টোমাইসিন ট্রান্সলেশনের সূচনা পারে ঝামেলা করতেছে, মানে বিঘ্ন সৃষ্টি করতেছে। সো করে আলটিমেট উদ্দেশ্য কি, যাতে প্রোটিন সৃষ্টি না হয়। আর প্রোটিন সৃষ্টি না হলে কি ব্যাকটেরিয়া তার আত্মপ্রকাশ করতে পারবে? পারবে না, ব্যাকটেরিয়া মারা যাবে।
তাহলে অ্যান্টিবায়োটিক কীভাবে কাজ করে আমরা আজকে থেকে পারবো, ঠিক আছে। আর অবশ্যই মাথায় রাখবা অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে না, কারণ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আমার ভ্যাকসিন দিতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করে না। এবং এই কোয়েশ্চেনটা খুবই কমন একটা কোয়েশ্চেন, 5 স্টার একটা কোয়েশ্চেন। আশা করি এতক্ষণ যা পড়াইছি সে অনুযায়ী এটা তুমি আনসার করতে পারবা। সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে পার্থক্যটা, ঠিক আছে। দেখো তো দুই একটা কোয়েশ্চেন বোর্ডে পারো কিনা দেখো। বলছে স্টপ কোডন 9 কোনটা, AUG হচ্ছে স্টপ কোডন 9, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। মোটামুটি তাইলে বহুত টাইম নিয়ে অলমোস্ট 10 থেকে 11 ঘন্টা আমরা কোষ এবং কোষের গঠন চ্যাপ্টারটা শেষ করছি। এবং আমি তোমাকে এটা অ্যাসুরেন্স এই জিনিসটা দিতে পারি যে তোমরা যদি আমার ক্লাসটা ঠিকভাবে করো এবং ওই ক্লাসটা করার পর যদি তুমি নোট ডাউন করো কিংবা তুমি যদি পড়াটা বই বুঝে বুঝে বইয়ে দাগাও, ঠিক আছে, তাহলে তুমি ইভেন বেসিক তো পুরোপুরি ক্লিয়ার করছো ইনশাল্লাহ। বেসিকের পাশাপাশি তোমার সৃজনশীল ফুল টু ফুল তুমি পারবা, ইভেন তুমি MCQ 100% তুমি ক্লিয়ার করতে পারবা, ঠিক আছে। সো অবভিয়াসলি আশা করি তোমার ক্লাস করে ভালো লাগছে। আর হ্যাঁ, অবভিয়াসলি কী করবা সেটা হচ্ছে আমাদের ক্লাসের আসলে তোমার কী ভালো লাগছে বা ক্লাসের রিভিউটা তোমরা কিন্তু আমাদের হালকেনস্টাইন যে ফ্যামিলি যে গ্রুপটা আছে ওখানে কিন্তু তোমরা পোস্ট করে দিতে পারো। সেক্ষেত্রে হবে কি বাকিরাও জিনিসটা জানতে পারবে আর কি। সো ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো একটা ক্লাসে নেক্সট কোনো একটা চ্যাপ্টার নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।